হাই গাইজ, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো আজ আমরা বেসিক্যালি লেকচার 3 অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলবো। লেকচার 1 আর লেকচার 2 ইন ডিটেলে আমরা করেছি। আজকে লেকচার 3তেও কিন্তু আমরা সেই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি অনেক টপিক, ইম্পর্টেন্ট টপিকগুলো একদম ডিটেলে দেখবো। সো দেরি না করে স্টার্ট করছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের লেকচার 3। I gave you my heart. সো শুরু করা যাক একদম ভেরি বেসিক থেকে। লেকচার 2 যেখানে শেষ হয়েছিল এখন সেখান থেকে শুরু করি। তার মানে লেকচার 2 এর শেষটা কি ছিল? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কাকে বলে, কত ধরনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, বেসিক্যালি কতভাবে এক্সপ্রেস করতে পারি, আর তাদের ইউনিট কি। তার মানে আমরা এখানে কে ইকিউ মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেসিক্যালি কিন্তু 3 টাইপস। তার মানে এটা কেপি, আরেকটা হচ্ছে কেসি, আর লাস্ট হচ্ছে কে এক্স। তার মানে 3 ভাবে এক্সপ্রেস করা যায়। যদি আমরা প্রেশারের টার্মে এক্সপ্রেস করি তখন আমরা বলবো সেটাকে কেপি। যখন আমরা মোলারিটির টার্মে এক্সপ্রেস করব তখন আমরা বলবো কেসি, বেসিক্যালি কনসেন্ট্রেশন। আর কে এক্স যখন আমরা মোল ফ্র্যাকশনের টার্মে এক্সপ্রেস করব তখন বলবো সেটাকে কে এক্স। তার মানে আমরা বুঝলাম এই যে কে ইকুইলিব্রিয়াম এটাকে কিন্তু 3 ভাবে এক্সপ্রেস করা যায়। এইবার আমরা শিখব, এখন হচ্ছে লেকচার 3 মেনলি যেটা আমরা শিখব, এই যে ইন্ডিভিজুয়াল যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো কেপি কেসি এদের মধ্যে সম্পর্ক কী, এদের মধ্যে রিলেশন কী, খুব ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে কিন্তু ডেরিভেশনের পাশাপাশি ইম্পর্টেন্ট কিছু নিউমারিক্যাল তো আসেই। সো চলো এখন আমরা শিখি হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। খুব সহজে কী করে কেপি কেসির রিলেশনকে ডিরাইভ করা যায় আমরা এক্ষুনি শিখব। এই সামনের স্লাইডেই কিন্তু এই কেপি কেসির রিলেশন নিয়ে কথা বলছি, চলো দেখা যাক। সো এখন আমরা ডিরাইভ করতে চলেছি কেপি আর কেসির মধ্যে রিলেশন কি। খুব ইজিলি করিয়ে দেবো। এইখানে কি আছে তার জন্য এই রিয়াকশনটা আমরা কনসিডার করলাম। তাহলে এই যে এরা হচ্ছে স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট, এই স্মল এ স্মল বি এরা হচ্ছে স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট, আর এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এরা তো রিয়াক্টেন্ট। তাহলে এই যে স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি অল আর স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট, ঠিক আছে। তার মানে এরা কিন্তু সবাই স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট। এইবার একটা রিয়াকশন দেখে খুব সহজে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী করে বার করা যায় অলরেডি লেকচার 2তে করেছি। এবার আমরা শুধু একটু রিভাইজ করে নিই। তার মানে আমরা কি জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে আমরা কি জানি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। যদি আমি কনসেন্ট্রেশনের টার্মে ভাবি তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস যদি মোর দ্যান 1 থাকে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস টু দি পাওয়ার তার স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট। তার মানে এখানে আমি এসসি লিখলাম, টু দি পাওয়ার দেয়ার স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট বাই কনসেন্ট্রেশন অফ, এখানে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্স হবে, বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্স। তার মানে আমরা কি বুঝতে পারছি, একটা রিয়াকশন, এই যে একটা রিয়াকশন যেটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এই যে ডবল হেডেড অ্যারো তার মানে এটাকে বলে ইকুইলিব্রিয়াম বা রিভার্সেবল সাইন। তাহলে ইকুইলিব্রিয়াম হতে গেলে কিন্তু এরকম রিভার্সেবল রিয়াকশন হতে হবে। তার মানে এইটা মনে করি এইটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে ইকুইলিব্রিয়াম। তাহলে এই যে কে ইকুইলিব্রিয়াম এটাকে এক্সপ্রেস করবো কি করে? তাহলে কে ইকুইলিব্রিয়াম মানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। আমি যদি কনসেন্ট্রেশনের টার্মে ভাবি তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস মোর দ্যান 1, তার মানে এখানে দুটো দেখতে পাচ্ছি এই জন্য প্রোডাক্টস বলছি। কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস টু দি পাওয়ার দেয়ার স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট, এসসি মানে স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট, মানে এ বি এইগুলোকে বোঝাচ্ছে, ডিভাইডেড বাই রিয়াক্টেন্টস, ঠিক আছে। তার মানে এটা প্রোডাক্টের স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই রিয়াক্টেন্টস টু দি পাওয়ার দেয়ার স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট। এবার এই যে কে ইকুইলিব্রিয়াম, এবার এইটাকে আমরা কি হিসাবে এক্সপ্রেস করতে চাইছি? কেপি আর কেসি। কারণ এখন আমরা এই ডেরিভেশনে কেপি অ্যান্ড কেসি রিলেশন দেখব, কেপি অ্যান্ড কেসি রিলেশন। তাহলে কেপি কেসি রিলেশন যদি দেখতে হয় বা কেপি কেসি রিলেশন যদি বার করতে হয় তাহলে কে ইকুইলিব্রিয়ামকে আমাকে এক্সপ্রেস করতে হবে দুভাবে, একটাকে কে পির টার্মে, একটাকে কে সির টার্মে। তাহলে যখন কে পির টার্মে এক্সপ্রেস করব তখন আমরা কি হিসেবে এক্সপ্রেস করব? ইন টার্মস অফ প্রেশার বা পার্শিয়াল প্রেশার বলা যায়, পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। তাহলে যখন আমরা কে পির টার্মে এক্সপ্রেস করব তখন কী হবে? আমি এটাকে আবার লিখছি, ধরো তাহলে এইখানে আমি লিখি কে পি ইকুয়াল টু কি লিখতে পারবো? কে পি লিখতে পারবো এই যে পার্শিয়াল প্রেশার অফ সি। পার্শিয়াল প্রেশার মানে কি? টোটাল প্রেশারের মধ্যে এই যে কম্পোনেন্ট সিটা ইন্ডিভিজুয়ালি কতটা প্রেশার দিচ্ছে। টোটাল তো সবাই ধরো প্রেশার দিচ্ছে, সবাই ধরো গেসিয়াস সিস্টেম, এরা সবাই কনসিডার করেছি গেসিয়াস সিস্টেম। এই সবাই যতটা প্রেশার দিচ্ছে তাহলে একটা টোটাল প্রেশার হবে। সেই টোটাল প্রেশারের মধ্যে সি ইন্ডিভিজুয়ালি কতটা প্রেশার দিচ্ছে সেইটা হলো তার পার্শিয়াল প্রেশার। তাহলে এই যে পার্শিয়াল প্রেশার অফ সি টু দি পাওয়ার স্মল সি, এই স্মল সিটা কিন্তু স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট, আমি বলেছিলাম এখানে স্টয়শোমেট্রিক কোফিশিয়েন্ট যাবে। তাহলে এইটা কনসেন্ট্রেশন দিয়ে বলেছিলাম। সো এখানে যখন আমরা কেপিকে এক্সপ্রেস করতে চাইছি তাহলে এখানে প্রেশারের টার্মে এক্সপ্রেস করব। তাহলে পার্শিয়াল প্রেশার অফ সি টু দি পাওয়ার সি স্মল সি এটা, আর পার্শিয়াল প্রেশার অফ ডি টু দি পাওয়ার স্মল ডি। তার মানে এটা প্রোডাক্টের সাইড হয়ে গেল, প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট, প্রোডাক্টেরটা হয়ে যাবে বাই রিয়াক্টেন্ট। তাহলে রিয়াক্টেন্টে কারা কারা আছে? এ আর বি। তাহলে আমরা লিখতে পারবো পার্শিয়াল প্রেশার অফ এ টু দি পাওয়ার স্মল এ,
আবার লিখতে পারবো পার্শিয়াল প্রেশার অফ বি টু দি পাওয়ার স্মল বি। তাহলে এইভাবে কিন্তু আমরা কেপিকে এক্সপ্রেস করলাম, তার মানে এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 দিলাম। ঠিক আছে, এইটাই বেসিক্যালি করা আছে, এইভাবে লিখলাম। এইবার কেসিকে এক্সপ্রেস করবো। দেখো খুব ভালো করে দেখো, কেসি মানে কনসেন্ট্রেশনের টার্মে এক্সপ্রেস করবো, মানে মোলারিটি। কনসেন্ট্রেশনের টার্মে আমরা বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম ফেভার করি মোলারিটি। তাহলে কেসি ইন টার্মস অফ মোলারিটি যদি আমরা এক্সপ্রেস করতে চাই, তাহলে এই যে দেখতে পাচ্ছি প্রোডাক্ট, তার মানে প্রোডাক্টটা আগে লিখবো কনসেন্ট্রেশন মানে থার্ড ব্র্যাকেটে লিখে, তাহলে কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার স্মল সি, তারপর কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার স্মল ডি। তার মানে আমাদের প্রোডাক্টের কাজ হয়ে গেল। বাই প্রোডাক্টের কাজ হয়ে যাওয়ার পর বাই রিঅ্যাক্টেন্টের কি আছে এ, তাহলে ক্যাপিটাল এ টু দি পাওয়ার স্মল এ আর ক্যাপিটাল বি টু দি পাওয়ার স্মল বি। তার মানে এটা কিন্তু আমরা কেসিও বার করে নিলাম। সো এবার আমরা এই দুটোকে রিলেট করব। দেখো এখানে দেখতে পাচ্ছি ইকুয়েশন 1 এখানে প্রেশার আছে, পার্শিয়াল প্রেশার কিন্তু প্রেশার তো প্রেশার আছে, আর এইখানে দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন। তার মানে নিশ্চয়ই আমরা বুঝে গেছি, নিশ্চয়ই প্রেশারের সাথে কনসেন্ট্রেশনে কোনো না কোনো রিলেশন আমাদের বার করতে হবে, তারপর আমরা ইজিলি কিন্তু এটা করতে পারবো ডেরিভেশনটা। শুরু করছি আমরা, উই নো আমরা জানি ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা কি জানি, তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা কিন্তু আমাদের জানা। এবার দেখো পি ইকুয়াল টু আমরা কি করতে পারি এন বাই ভি, তাহলে এন বাই ভি আর টি এটা আমরা লিখতে পারি। এবার এন বাই ভি মানেই তো কনসেন্ট্রেশন, তার মানে আমরা কি লিখতে বললাম পি ইকুয়াল টু সি আর টি। খুব ভালো করে শুনবো কথাটা, তাহলে এন বাই ভি মানেটা কি, এন বাই ভি মানে মোল পার ইউনিট ভলিউম বা মোল পার লিটার। এটাই তো আমরা বেসিক্যালি ইউনিট অফ মোলারিটি জানি। তার মানে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু পি এর সাথে সি এর রিলেশন বার করলাম, তাহলে পি ইকুয়াল টু সি আর টি। এইবার আমাদের কাজ কি, আমরা এই ইকুয়েশনে এই পি এর জায়গায় জাস্ট সি দিয়ে রিপ্লেস করব। এই যে সি, এই সিটা মানে কিন্তু কনসেন্ট্রেশন, তার মানে আমি এখানে কিন্তু এটা একদম বোল্ড করে লিখলাম। ঠিক আছে, এটা মানে কিন্তু কনসেন্ট্রেশন। আর এটা তো রিঅ্যাক্টেন্টেড সি, ঠিক আছে, এটা তো রিঅ্যাক্টেন্টেড সি। এই দুটো তফাৎটা একটু বুঝতে হবে। এইবার আমরা তাহলে আমরা এবার এই যে পি এর জায়গায় আমরা কিন্তু এই সিগুলো পুট করবো, ঠিক আছে, প্রেশারের জায়গায়। তাহলে কী লিখবো দেখো, তাহলে কি লিখছি হচ্ছে কেপি দিয়ে শুরু করা যাক। তাহলে কেপি ইকুয়াল টু, তাহলে কেপি ইকুয়াল টু এই যে দেখতে পাচ্ছি পি, এই পি এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই সি মানে এই বোল্ড সি মানে কি কনসেন্ট্রেশন বোঝাচ্ছে, ঠিক আছে, কনসেন্ট্রেশন কার, এই সি রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। তাহলে এখানে আমরা সি লিখলাম, সি। আর এখানে দেখো একবারও লেখা যায়, আমি ভেঙে ভেঙে লিখছি, ঠিক আছে, একবার লেখার দরকার নেই। তাহলে আরটি, তাহলে আরটি লিখলাম, তাহলে সি আর টি এখানে আরটি আছে, টু দি পাওয়ার সি এটা স্মল সি, টু দি পাওয়ার স্মল সি আছে। এবার দেখো ডি এরটা কি লিখবো, ডি এরটা লিখবো এই সি ক্যাপিটাল সি, ঠিক আছে, একটু বোল্ড করে লিখলাম, তার মানে কনসেন্ট্রেশন বোঝাবে। কনসেন্ট্রেশন অফ ডি এটা ডি লিখলাম, আরটি টু দি পাওয়ার স্মল ডি, ওপরে দেখতে পাচ্ছি পাওয়ারে স্মল ডি আছে, বাই আবার সেই একই রকম করে আমরা লিখি। তাহলে কনসেন্ট্রেশন অফ এ আর টি টু দি পাওয়ার এ স্মল এ। আবার কি লিখবো, কনসেন্ট্রেশন অফ বি, ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ বি আর টি টু দি পাওয়ার স্মল বি। তার মানে এটা পেয়ে গেছি। এইবার দেখছি আর টি কমন। এবার আর টি যদি কমন হয়, তার মানে আমরা এইভাবে লিখতে পারবো কেপি ইকুয়াল টু সি, ঠিক আছে, টু দি পাওয়ার সি। তারপর কি হবে কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার স্মল ডি, এটা কিন্তু স্মল, ঠিক আছে, এই স্মল সি। তারপরে কি হবে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার স্মল এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার স্মল বি। আর এইখানে দেখো, এখানে আমরা একবারে করছি আর টি টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস, ঠিক আছে, সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটাকে বক্স করলাম ইচ্ছা করে, ঠিক আছে। এই যে লাস্ট যেটা করলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এতটা অবধি। তার মানে শুরু আমরা এখান থেকে করেছিলাম, কেপি আলাদা করে বার করলাম, কেসি আলাদা করে বার করলাম। এবার পি আর সিকে রিলেট করলাম উইথ দ্য হেল্প অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা আমরা জানি। এবার পি ইকুয়াল টু সি আর টি পেয়ে গেলাম, এই সি মানে কনসেন্ট্রেশন বোঝাচ্ছে। এবার আমরা কি করলাম, এই পি এর জায়গায় এই সি এই কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এই কনসেন্ট্রেশন অফ সি আর টি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি আর টি টু দি পাওয়ার ডি বাই কনসেন্ট্রেশন অফ এ আর টি টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি আর টি টু দি পাওয়ার বি। এই সিগুলোকে এই কনসেন্ট্রেশনগুলোকে একসাথে রাখলাম। এইবার এই একসাথে রেখে তার সাথে আরটি কিন্তু কমন, তাহলে আরটি এই পাওয়ারে প্লাস হবে সি প্লাস ডি বাই আরটি এ প্লাস বি। এই এ প্লাস বি যখন ওপরে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি কনসিডারিং অল দ্য রিঅ্যাক্টেন্টস আর ইন গেসিয়াস ফেজ। তার মানে এইখানে কিন্তু আমরা কিন্তু ধরে নিচ্ছি অল অফ দেম, এটা একটু লিখে রাখতে হবে, অল অফ দেম আর ইন
গ্যাস ফেজ, ঠিক আছে, বা গ্যাসিয়াস ফেজ, এটা কিন্তু লিখতেই হবে। তার মানে যদি সব গ্যাস ফেজ হয় তখন কিন্তু আমরা কনসিডার করতে পারবো। এবার খুব ভালো করে যদি তাকাই আমরা, এই যে এইটুক পার্ট, এইটাকে যেটা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু বেসিক্যালি কেসি। দেখো, কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি, বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, বাই কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এইটা মানেই তো এইটা। এবার কনসেন্ট্রেশন এখানে সি দিয়ে লিখেছিলাম, আর এখানে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তার মানে বোথ অফ দেম আর সেম। তাহলে এই পার্টটাকে আমরা কেসি দিয়ে রিপ্লেস করব। তার মানে আমরা ফাইনালি কি করব, ফাইনালি আমরা করব কেপি ইকুয়াল টু করলাম এটা পি, হ্যাঁ, কেপি ইকুয়াল টু করলাম কেসি। তাহলে এই পার্টটাকে কেসি করে দিলাম, আর এখানে আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, ঠিক আছে, আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, এটা কিন্তু আমাদের ফাইনাল এক্সপ্রেশন, ঠিক আছে। তার মানে এইটা হলো ফাইনাল এক্সপ্রেশন, আর এই পুরোটা হচ্ছে ডেরিভেশন। তাহলে এই যে ডেল্টা এন মানে কি? ডেল্টা এন মানে এই প্রোডাক্টের স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্টের সামেশন মাইনাস রিঅ্যাক্টেন্টের স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্টের সামেশন। তাহলে এইখানে দেখতে পাচ্ছি সি আর ডি আছে প্রোডাক্টে, ধরে নিয়েছি সবাই গ্যাসিয়াস ফেজে। তাহলে এই সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, তার মানে এখানে ডেল্টা এন যদি এক চান্সে বার করতে হয়, যদি ধরে নিই সবাই যদি গ্যাসিয়াস ফেজে থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? সি প্লাস ডি প্রোডাক্টের স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্টের আর কি সামেশন মাইনাস এ প্লাস বি। খুব সহজেই আমরা লিখতে পারবো এই ডেল্টা এন, তার মানে এইটাই তো বেসিক্যালি, এইটাকেই আমরা ডেল্টা এন দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এইটা ছিল বেসিক্যালি ডেরিভেশন। তাহলে এই ডেরিভেশনটা খুব সহজ, একবার দুবার প্র্যাকটিস করলেই আমরা খুব ইজিলি করতে পারবো। সো শুধু যারা ক্লাস 11-এর জন্য ভাবছি তাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশনের পাশাপাশি এরকম ডেরিভেশনও দরকার, কারণ কম্পিটিভ পরীক্ষা যদি হয় শুধু কম্পিটিভ পরীক্ষায় কিন্তু অ্যাপ্লিকেশনটা বেশি আসে, এরকম ডেরিভেশন আসে না। কিন্তু 11-এ কিন্তু হাউ ইউ ক্যান ডিরাইভ দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে। তার মানে আমি এটাকে একটা স্টার মার্ক টপিক তো লিখবই, কারণ এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। সো এই স্লাইডে আমরা কেপি আর কেসি রিলেশন শিখলাম। কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, খুব ইজিলি আমরা কিন্তু এটা করতে পারলাম। এইবার চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। সো লাস্ট স্লাইডে আমরা যেটা দেখলাম কেপি আর কেসি রিলেশন, এটাই কিন্তু এখানে লেখা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেপি আর কেসি রিলেশন, কেপি ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এই ডেল্টা এন কি বললাম? ডেল্টা এন মানে নাম্বার অফ মোলস অফ গেসিয়াস প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ গেসিয়াস রিঅ্যাক্টেন্ট। এই দেখতে পাচ্ছ গেসিয়াস কথাটা আছে, যদি গেসিয়াস না হয় তাহলে কিন্তু আমরা ডেল্টা এনে কনসিডার করতে পারবো না। আমরা কোন এক্সাম্পল বেসিক্যালি কনসিডার করেছিলাম, বা কোন রিয়াকশন, দেখো এরকম একটা রিয়াকশন কনসিডার করেছিলাম, স্মল এ ক্যাপিটাল এ, স্মল বি ক্যাপিটাল বি, ইকুইলিব্রিয়াম স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। এইখানে ডেল্টা এন কী হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি এই সবাই কিন্তু গেসিয়াস ফেজে আছে, তাহলে অল অফ দেম আমরা ধরে নিয়েছি আর ইন গ্যাস ফেজ, ঠিক আছে, বা গেসিয়াস ফেজ ধরে নিয়েছি। তো তাহলে ডেল্টা এন মানে কী হবে? নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস, তাহলে প্রোডাক্টের কত মোল আছে? এই স্মল সি প্লাস স্মল ডি, তাহলে স্মল সি প্লাস স্মল ডি এটা করলাম, জাস্ট লাইক স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট হিসাবে যদি ভাবি, সি আর ডি এটাকে প্লাস করলাম, মাইনাস হচ্ছে রিঅ্যাক্টেন্ট। এবার রিঅ্যাক্টেন্টের স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্টগুলোকে প্লাস করতে হবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ আর বি, এবার এ আর বিকে প্লাস করে দেবো, তাহলেই ডেল্টা এন পেয়ে যাবো। এইটাই কিন্তু বলার ছিল যে কেপি আর কেসি কিন্তু এইভাবে রিলেটেড। এবার আরও দুটো ইম্পর্টেন্ট কথা যেটা বাকি থেকে গেল, টেম্পারেচার ইউনিট কী হবে? টেম্পারেচার ইউনিট কিন্তু কেলভিনে হবে। যদি সেন্ট্রিগেটে থাকেও আমরা কিন্তু কেলভিনে কনভার্ট করে নেবো বাই অ্যাডিং উইথ 273। এবার এইটা আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এর ইউনিট কী হবে? ঠিক আছে, আর কোন ইউনিটে লিখবো? অবশ্যই কিন্তু লিটার অ্যাটমস। তার মানে আরকে আমরা লিখবো আর ইকুয়াল টু 0.082, এটা লিখলাম আমরা লিটার এটিএম, লিটার অ্যাটমস মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এই বাই না লিখে আমি জাস্ট এটাকে মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তার মানে এইভাবে কিন্তু লেখা যায়। তার মানে আরকে কিন্তু এখানে 8.314 ওইটা কিন্তু লিখবো না, আমরা কিন্তু এটাকে 0.02 লিখবো, কারণ এইখানে কিন্তু লিটার এটিএম দুটোই কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইটা তো বেসিক্যালি প্রেশার মানে কি? এটিএম এর ইউনিট, তার মানে এটা কেপি মানে প্রেশারের টার্ম, আর কেপি প্রেশারের টার্ম মানে এইখানে যে আরটা হবে ওইটাকে কিন্তু আমাকে ইউনিটটা কিন্তু এটিএম এ লিখতে হবে। আর কেসি মানে কনসেন্ট্রেশন মানে এন বাই ভি, ভলিউম, আর ভলিউম মানে লিটার, ভলিউমের ইউনিট লিটার। তাহলে এইখানে আর এর সাথে দেখতে পাচ্ছি এখানে লিটার আছে, তাহলে আর এর ইউনিটে লিটার আছে। তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম আর এর ইউনিট কিন্তু আর কিচ্ছু হবে না, আর এর ইউনিট একদম মুখস্থ করে দেবো, এই চ্যাপ্টারের জন্য একদম মুখস্থ করে রাখবো যে আর এর ইউনিট হবে 0.082 লিটার অ্যাটমস মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কারণ এখানে এটিএম আর লিটার দুটোই কিন্তু ইনভলভ, এই এটিএম প্রেশারের জন্য আর এই লিটার ভলিউমের জন্য। ঠিক আছে, তার মানে এই স্লাইড থেকে কিন্তু এই কটা কথা ইম্পর্টেন্ট জিনিস আমাদের শেখা হয়ে গেল। এইবার আমরা পরের স্লাইডে যাই, কিছু ইম্পর্টেন্ট কথা আরও শিখবো। চলো আমরা 1 by 1 দেখছি। সো আমরা লাস্ট স্লাইডে স্টাডি করলাম কেপি আর কেসি রিলেশন, এখন আমরা দেখব কেপি আর কেএক্স।
তার জন্য আমরা একই রিয়াকশন কনসিডার করেছি যাতে আমাদের সুবিধা হয়। তাহলে এই রিয়াকশনটা আমরা অলরেডি প্র্যাকটিস করেছি, এর কেপি কী হবে, কীভাবে লিখতে হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেসিক্যালি কীভাবে লিখতে হয়, প্রোডাক্ট আগে লিখতে হয় তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বাই রিয়াক্টেন্ট তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেটাকে যদি আমরা প্রেশারের টার্মে লিখি তাহলেই আমরা বলবো কেপি। তাহলে কেপি ইকুয়াল টু এটা কী লিখবো, পার্শিয়াল প্রেশার অফ সি, পার্শিয়াল প্রেশার অফ সি টু দি পাওয়ার এই স্মল সি টু দি পাওয়ার সি স্মল সি, এবার পার্শিয়াল প্রেশার অফ ডি টু দি পাওয়ার স্মল ডি বাই পার্শিয়াল প্রেশার অফ এ, পার্শিয়াল প্রেশার অফ এ টু দি পাওয়ার স্মল এ, পার্শিয়াল প্রেশার অফ বি টু দি পাওয়ার স্মল বি। এতটা হয়ে গেল। এবার কে এক্স, কে এক্স মানে আমরা মোল ফ্র্যাকশন, আর মোল ফ্র্যাকশনকে কিন্তু এরকম ইটালিক্সে কিন্তু এক্স দিয়ে লেখা হয়। তাহলে মোল ফ্র্যাকশন অফ সি, আবার প্রোডাক্ট আগে, মোল ফ্র্যাকশন অফ সি টু দি পাওয়ার সি, মোল ফ্র্যাকশন অফ ডি টু দি পাওয়ার ডি বাই মোল ফ্র্যাকশন অফ এ টু দি পাওয়ার এ, মোল ফ্র্যাকশন অফ বি টু দি পাওয়ার বি। এটা কিন্তু কে এক্স হয়ে গেল। এইবার আমরা কেপি আর কে এক্স এর রিলেশন বার করতে চাইছি। তার জন্য এই যে পি, এই পার্শিয়াল প্রেশার, এই পার্শিয়াল প্রেশার আর মোল ফ্র্যাকশনের রিলেশন জানাটা খুব দরকার। আর এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন অলরেডি আমাদের জানা। দেখো, এটা স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটাই আছে, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, ডাল্টনস ল। তাহলে আমি লিখে রাখছি ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, ঠিক আছে, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। তাহলে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার বলছে পার্শিয়াল প্রেশার এই স্মল পি, পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার। তার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা যে পার্শিয়াল প্রেশারের সাথে মোল ফ্র্যাকশনের রিলেশন কি, পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার। এটা যদি জানা থাকে আমরা এবার এই পি এর জায়গায় এই পার্শিয়াল স্মল পির জায়গায় আমরা এটা পুট করব। দেখো কীভাবে করব, কেপি, কেপি ইকুয়াল টু কী লিখতে পারি, দেখো এই পি সির জায়গায় আমরা এটা লিখতেই পারি এক্স সি ক্যাপিটাল পি টু দি পাওয়ার সি, এটা আমরা লিখলাম। আর কি লিখবো, এক্স ডি ক্যাপিটাল পি টু দি পাওয়ার স্মল ডি, এগুলো কিন্তু সব স্মল স্টয়চিওমেট্রি ভ্যালু। এবার কি লিখবো, এক্স এ ক্যাপিটাল পি টু দি পাওয়ার স্মল এ, এবার এক্স বি ক্যাপিটাল পি টু দি পাওয়ার স্মল বি, এতটা আমরা লিখলাম। এবার দেখো, এবার কেপি ইকুয়াল টু কী লিখবো, এই যে দেখতে পাচ্ছি এই এক্সগুলোকে আলাদা করে দেবো আর পিগুলোকে আলাদা করবো, কারণ পিটা কিন্তু কমন, পিটা কিন্তু সবার জন্য সেম। এবার এখানে যদি আমরা ফার্দার যদি লিখি আমরা এটাকে দেখো কি লিখতে পারবো, এক্স সি টু দি পাওয়ার সি, এক্স ডি টু দি পাওয়ার স্মল ডি, হয়ে গেল আমাদের ওপরের কাজটা। তারপর কি এক্স এ টু দি পাওয়ার স্মল এ, এক্স বি টু দি পাওয়ার স্মল বি, আমরা এতটা অবধি করলাম। তার সাথে পি আছে। এবার পি ওপরে দেখো, ওপরে সি প্লাস ডি, এই পাওয়ারে প্লাস হয়, আর নিচে পাওয়ারে প্লাস হলে কী হবে, এ প্লাস বি। কিন্তু এটা যখন ওপরে যাবে তখন কি হবে, সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। তার মানে আমি আবার এটাকে কিন্তু এরকম ব্র্যাকেট করলাম, ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমি হাইলাইট করে দিলাম। দেখো খুব ইজিলি আমরা কি এটা বুঝতে পারছি, এই যে এইটুক টার্মটা, এই টার্মটাই তো বেসিক্যালি কে এক্স, এটাই তো একটু আগে আমরা করলাম। তার মানে আমরা কি এখানে লিখতে পারবো কেপি ইকুয়াল টু কে এক্স, এতটা অবধি লিখলাম। তারপরে এই পি টু দি পাওয়ার ডেল্টা এন। সো এই যে ডেল্টা এন মানে আমরা খুব ইজিলি কিন্তু লাস্ট স্লাইডেও দেখেছিলাম যে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট যখন সবাই গ্যাসিয়াস ফেজে থাকে, এই যে সি প্লাস ডি, তার মানে আমরা এটা স্টয়চিওমেট্রিও হতে পারি বা নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট সাইড। তাহলে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, তাহলে এই যে এ আর বি এটা আমরা রিয়াক্টেন্টের মোলস, আর এটা সি প্লাস ডি মানে প্রোডাক্টের মোলস। এদেরকে যদি আমরা প্রোডাক্টের মোলস মাইনাস রিয়াক্টেন্টের মোল করি তাহলে ডেল্টা এন পেয়ে যাবো, প্রোভাইডেড অল দ্য রিয়াক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস মাস্ট বি ইন গ্যাসিয়াস ফেজ, এটা কিন্তু হতে হবে। তাহলে ফাইনালি আমাদের কাছে কিন্তু এই এক্সপ্রেশনটা কিন্তু দাঁড়ালো যে কেপি ইকুয়াল টু কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি দুটো রিলেশন শিখলাম, একটা কি কেপি ইকুয়াল টু কে সি ব্র্যাকেটে আর টি টু দি পাওয়ার এন, এটা আমরা একটা শিখলাম। আর সেকেন্ড শিখলাম কেপি আর কে এক্স, কেপি ইকুয়াল টু কে এক্স পি টু দি পাওয়ার এন, এই দুটো রিলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই দুটো ডেরিভেশন আমরা ইন ডিটেলে প্র্যাকটিস করলাম। সামনের স্লাইডে আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, কোয়েশ্চেন কীভাবে আসে সেইগুলো দেখব, তাহলে কিন্তু আরও আমাদের কনফিডেন্স আস্তে আস্তে বাড়বে। চলো আমরা সামনের স্লাইডে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। সো আমরা এখন কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব, এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে আরও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে কিছু রিয়াকশানগুলো দেওয়া আছে, এই রিয়াকশানগুলোর জন্য কেপিকেসির রিলেশন কী হবে সেটা আমাদের বার করতে হবে। স্টার্ট করছি আমরা রিয়াকশান নাম্বার 1। এই যে রিয়াকশান নাম্বার 1, এই রিয়াকশান নাম্বার 1-এর জন্য প্রথমেই আমাদের যেটা বার করতে হবে ডেল্টা এন। দেখো যখনই কেপিকেসির রিলেশন বার করতে দেবে সবসময় প্রথমেই আমাদের যেটা বার করতে হবে ডেল্টা এনের ভ্যালু, ডেল্টা এন। আর ডেল্টা এনের মানে কি, ডেল্টা এনের মানে হলো নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্টস, মানে শুধুমাত্র গ্যাসিয়াস সিস্টেমগুলোকেই কিন্তু কনসিডার করব যখন আমরা ডেল্টা এনকে বার করতে চাইছি।
তার মানে এইখানে দেখতে পাচ্ছি সবাইয়ের পাশে কিন্তু জি লেখা, মানে গ্যাসিয়াস সিস্টেম, সবাই কিন্তু গ্যাসিয়াস সিস্টেম, শুধু আমাদের এই প্রোডাক্টস মাইনাস রিঅ্যাক্টেন্টসের মোল করলেই হবে। এখানে খুব ভালো করে দেখো, এখানে 2, তার মানে এখানে আমরা 2 লিখলাম, মাইনাস মাইনাস এখানে দেখতে পাচ্ছি H2-র আগেও 1, I2-র আগেও 1, তার মানে আমরা এখানে লিখবো 1 + 1, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 2 - 2 মানে 0, তার মানে এখানে ডেল্টা এন ইকুয়াল টু 0, আমরা কিন্তু এখানে পাচ্ছি ডেল্টা এন ইকুয়াল টু 0। যেহেতু ডেল্টা এন ইকুয়াল টু 0, আমরা যদি এখানে পুট করি দেখো কি হবে, কেপি ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার 0, তার মানে আমরা এখানে 0 লিখলাম, এই ডেল্টা এনের জায়গায় 0 লিখলাম। এইটা যদি 0 হয়ে যায়, এনিথিং টু দি পাওয়ার 0 মানে কি জানি 1, তার মানে আমরা এখানে লিখতেই পারবো কেপি ইকুয়াল টু কেসি, তার মানে এই যে রিয়াকশন, এই রিয়াকশনের জন্য কেপি ইকুয়াল টু কেসি। তার মানে আজকের পর থেকে যখনই ডেল্টা এন ইকুয়াল টু 0 হবে, তখনই কিন্তু আমরা পেয়ে যাব কেপি ইকুয়াল টু কেসি। এবার রিয়াকশন নাম্বার 2, রিয়াকশন নাম্বার 2 এ দেখছি N2 + H2, বেসিক্যালি 3H2 ইকুইলিব্রিয়াম 2NH3। প্রথম কাজটা কি হবে, ডেল্টা এন, এবার ডেল্টা এনকে বার করতে হবে। আমরা কি দেখছি, ডেল্টা এন ইকুয়াল টু এখানে 2, সবাই যেহেতু গ্যাসিয়াস সিস্টেম আছে সবাইকেই আমরা কনসিডার করব, তাহলে এখানে 2 মাইনাস 1 + 3, তার মানে আমরা এখানে 1 + 3 করলাম। এবার 1 + 3 মানে 4, এবার আমরা লিখলাম 2 - 4, তার মানে বেসিক্যালি -2। এবার আমরা যদি কেপি কেসির রিলেশনটা লিখি, তাহলে কি হবে, কেপি ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার -2। এবার এই টার্মটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই, তার মানে আমরা কি লিখতে পারবো, কেসি ইকুয়াল টু কেপি আরটি হোল স্কোয়ার। দেখো এখান থেকে খুব ইজিলি বুঝতে পারছি এখানে, তাহলে কেসি মাস্ট বি গ্রেটার দ্যান কেপি, এটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারছি। এর আগেরটার ক্ষেত্রে কি ছিল, কেপি ইকুয়াল টু কেসি, এখন হলো কেসি গ্রেটার দ্যান কেপি বা কেপি লেস দ্যান কেসি। দেখো কখন কেপি কেসির থেকে বড় হবে, কখন কেপি ইকুয়াল টু কেসি হবে, সব কিন্তু বুঝতে পারবো বা সব ইজিলি আমরা করতে পারবো যদি আমরা এইভাবে অ্যাপ্রোচটা করি। তো আমরা 1 আর 2 তো বুঝতেই পারলাম, এবার 3, এক্সাম্পল নাম্বার 3, চলো আমরা এক্সাম্পল নাম্বার 3টা স্টাডি করি। সো আমরা এখন এক্সাম্পল নাম্বার 3টা স্টাডি করব। এক্সাম্পল নাম্বার 3 এ দেখছি সবাই কিন্তু আবার গ্যাসিয়াস সিস্টেম, তার মানে প্রথম আমাদের কাজ হবে ডেল্টা এনকে ক্যালকুলেট করা। এবার ডেল্টা এনকে ক্যালকুলেট করব, এই যে PCl3-র আগে কিছু নেই মানে 1 আছে, Cl2-র আগে কিছু নেই মানে 1 আছে, তার মানে 1 + 1 প্রোডাক্টের সাইডে আগে ক্যালকুলেশন করে নিলাম, সামেশন করে নিলাম 1 + 1 মাইনাস রিয়াক্টেন্ট, এই PCl5-এ কিছু আগে নেই মানে 1 আছে, তাহলে -1, এখানে কিন্তু -1, তার মানে আমরা এখানে বলতেই পারি 2 - 1 মানে ইকুয়াল টু 1। এতটা অবধি আমরা বুঝে গেলাম। এইবার আমরা রিলেশনে পুট করব, কেপি ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার 1। এবার খুব ইজিলি এখান থেকে আমরা ইন্টারপ্রেট করতে পারি কেপি মাস্ট বি গ্রেটার দ্যান কেসি, তাহলে কেপি মাস্ট বি গ্রেটার দ্যান কেসি। দেখো আমরা এক্সাম্পল নাম্বার 1-এ কি রেখেছিলাম, কেপি ইকুয়াল টু কেসি। এক্সাম্পল নাম্বার 2-এ দেখেছিলাম কেসি গ্রেটার দ্যান কেপি বা কেপি লেস দ্যান কেসি, ঠিক আছে, যদি কেপির টার্মে ভাবি। এক্সাম্পল নাম্বার 2-এ দেখেছিলাম কেপি লেস দ্যান কেসি, আর এই এক্সাম্পল নাম্বার 3-এ দেখলাম কেপি গ্রেটার দ্যান কেসি। সো আশা করি এতটা অবধি সবার ক্লিয়ার। সো নেক্সট স্লাইডে আমরা একটা নিউমারিক্যাল প্র্যাকটিস করব। চলো আমরা নিউমারিক্যালটা দেখি। সো আমরা এখন নিউমারিক্যালটা ট্রাই করি। ক্যালকুলেট কেসি বার করতে হবে ফর দ্য ফলোয়িং রিভার্সিবল প্রসেস, মানে এই যে রিয়াকশনটা দেওয়া আছে এটা কিন্তু একটা রিভার্সিবল রিয়াকশন বলছে। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট করা হয় ও কিন্তু ব্রেক করে যায় ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাই অক্সাইডে। এবার কি কি গিভেন আছে, সো আমরা এখানে গিভেনটা লিখে রাখি। কেপি ইকুয়াল টু 164, এটা গিভেন, প্লাস টেম্পারেচার কিন্তু বলা আছে 527 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে এইখানে কিন্তু এই টাইপের প্রবলেমগুলোতে সবসময় কিন্তু কেলভিনে কনভার্ট করে নিতে হয়, আর কেলভিনে কনভার্ট করার জন্য আমরা অ্যাড করি 273 দিয়ে। সো এখানে কিন্তু আমরা তাই করব 527 প্লাস 273, এটা যদি করি আমরা, তার মানে আমরা পাবো কিন্তু 800 কেলভিন। সো আমাদের কাছে কেপি দেওয়া আছে, কেসি বার করতে হবে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রিলেশনটা লিখে ফেলবো, কেপি ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। সো এইখানে দেখো আমরা কি কি জানি, কেপি জানি, আমরা টি জানি, আর আর তো কনস্ট্যান্ট আমরা জানি, কিন্তু ডেল্টা এন এখনও আমরা জানি না। সো প্রথম কাজটা যেটা করব, ডেল্টা এন ক্যালকুলেশন। এবার ডেল্টা এনে আমরা কি জানি, নাম্বার অফ গেসিয়াস প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ গেসিয়াস রিয়াক্টেন্টস, কিন্তু সবাইকে গেসিয়াস হতে হবে, তার মানে শুধুমাত্র গেসিয়াস প্রোডাক্টদেরই আমরা কনসিডার করব। তার মানে আমরা যদি প্রোডাক্টের সাইডে তাকাই, শুধু কিন্তু কার্বন ডাই অক্সাইডই আমরা কনসিডার করব, ওই কিন্তু একমাত্র গেসিয়াস প্রোডাক্ট। আর যদি রিয়াক্টেন্টের সাইডে তাকাই, রিয়াক্টেন্টের সাইডে কিন্তু কোনো গেসিয়াস প্রোডাক্ট নেই, তার মানে আমরা বেসিক্যালি ডেল্টা এন ইকুয়াল টু লিখবো, CO2-র আগে কিছু নেই মানে 1 আছে, 1 মাইনাস এখানে তো কেউই নেই, তার মানে 0, 1 - 0 তার মানে ইকুয়াল টু 1, তার মানে ডেল্টা এন ভ্যালু কিন্তু 1 পেয়ে গেছি। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কেপি ইকুয়াল টু
কেসি কেসি আরটি টু দি পাওয়ার 1 এতটা অবধি লিখলাম। এবার কেসি ইকুয়াল টু কী হবে, কেসি ইকুয়াল টু হবে কেপি বাই আরটি, কেপি বাই আরটি। এইবার আমরা ভ্যালুগুলো পুট করব। কেপির জায়গায় আমরা 164 লিখলাম, আর এই আর এর জায়গায় এখানে বলেছিলাম 0.082, আর এর জায়গায় এখানে আমরা 0.082 এটা লিখলাম ইনটু টেম্পারেচার 800। এইবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু 82 তিনটে ঘর আগে পয়েন্ট আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি এইভাবে 164/82 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 800, এইভাবে তো লেখাই যায়। এবার দেখো, এবার 82কে দিয়ে আমরা এই 164 কাটলাম, 2 হলো। আর এই 10 টু দি পাওয়ার -3 যদি ওপরে যায়, আমি এখানে লিখছি, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -3 যদি ওপরে যায়, তার মানে আমরা লিখতে পারবো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3কে আমরা লিখবো 1000, এইভাবে আমরা লিখলাম বাই 800, ঠিক আছে, বাই 800। সো এখানে দুটো শূন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে, 0 0 কেটে গেল। এবার 2 দিয়ে 8, 4 হলো। এবার 10/4 মানে কি, আবার 2 আবার 5, আলটিমেট 5/2 মানে আমাদের অ্যান্সার আসবে 2.50। সো এইটা হলো আমাদের অ্যান্সার। সো এই ABCDর মধ্যে বুঝতেই পাচ্ছি খুব ইজিলি আমরা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা কিন্তু এই অ্যাপ্রোচে কিন্তু এই টাইপের নিউমেরিক্যালগুলো করব। সবার প্রথমে ডেল্টা এনটা ক্যালকুলেট করব। শুধু ডেল্টা এনটা ক্যালকুলেট করার সময় আমরা খেয়াল রাখবো শুধুমাত্র গেসিয়াস সিস্টেমগুলো যাতে কনসিডার করা হয়, আর বাকিটা তো এমনি যেমন ম্যাথামেটিক্স, পিওর ম্যাথামেটিক্স। সো আমরা কিন্তু বেসিক্যালি নিউমেরিক্যালটা বুঝলাম, এই টাইপের নিউমেরিক্যাল কী করে করতে হয়। চলো আমরা পরের টপিকটায় যাই। সো আমরা এখন শিখবো হোয়াট আর দ্য ফ্যাক্টরস আপন হুইচ কে ইকুইলিব্রিয়াম ডিপেন্ডস। দেখো এই টপিকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি একটা স্টার মার্ক করে দিলাম। সো এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে কম্পিটিটিভ পরীক্ষায়, এখান থেকে নিউমেরিক্যাল আসে, প্লাস MCQ, প্লাস ছোটো ছোটো কোয়েশ্চেন এখান থেকে কিন্তু অনেক আসে। সো আমি এই টপিকটাকে একদম ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আন্ডারে রাখছি, কারণ এই টপিকটা জানলে বা এই টপিকটা ভালো করে বুঝলে অনেক কোয়েশ্চেন আমরা করতে পারবো। সো নেক্সট স্লাইডে আমরা শিখবো কোন কোন ফ্যাক্টরের ওপর কে ইকুইলিব্রিয়াম ডিপেন্ড করে। চলো আমরা দেখি। সো একে একে আমরা ফ্যাক্টরগুলো স্টাডি করব। প্রথম যে ফ্যাক্টরটা দেখব, মোড অফ রিপ্রেজেন্টেশন। দেখো আমরা স্টার্ট করছি একদম ভেরি বেসিক থেকে। একটা কেমিক্যাল রিয়াকশন যেটা আমরা স্টাডি করছিলাম এতক্ষণ ধরে, সাপোজ A+B থেকে C+D হচ্ছে। সো এরা হচ্ছে রিয়াক্টেন্টস আর এরা হচ্ছে প্রোডাক্টস। এবার এই রিয়াকশনটার জন্য আমি মনে করি কে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, কে ইকুইলিব্রিয়াম কত হবে বা কীভাবে রিপ্রেজেন্ট করব। সো কে ইকুইলিব্রিয়ামকে এইভাবে করা যায়, কনসেন্ট্রেশন অফ C ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার কিন্তু 1 আছে, কারণ এখানে স্টয়চিওমেট্রি 1 আছে। তার মানে এখানে কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ C ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি বাই কনসেন্ট্রেশন অফ A ইন্টু কনসেন্ট্রেশন অফ B। তার মানে এইটা তো আমরা ইজিলি লিখতে পারলাম এই রিয়াকশনটাকে দেখে। এইবার এই মোড অফ রিপ্রেজেন্টেশনের আন্ডারে আমরা কিন্তু কেস এ স্টাডি করছি, রিভার্স রিয়াকশন। তার মানে যদি রিয়াকশনটাকে রিভার্স করি মানে এইখানে রিয়াক্টেন্টের সাইডে এবি ছিল, এখন এইটা হয়ে যাবে এবিটা কিন্তু প্রোডাক্টের সাইডে। যদি আমরা এই রিয়াকশনটাকে যদি রিভার্স করে লিখি, তার মানে আমরা এইভাবে লিখতে পারবো C+D ইকুইলিব্রিয়াম A+B। তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মনে করি K1। তাহলে K1কে কীভাবে রিপ্রেজেন্ট করব, তখন K1 ইকুয়াল টু হবে, আগে এইটা লিখবো প্রোডাক্টের সাইড, তারপর হচ্ছে রিয়াক্টেন্টের সাইড। তাহলে K1 ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A ইন্টু কনসেন্ট্রেশন অফ B বাই কনসেন্ট্রেশন অফ C ইন্টু কনসেন্ট্রেশন অফ D। এতটা অবধি কোনো রকম সমস্যা নেই, আমরা কিন্তু কে ইকুইলিব্রিয়াম আর K1 দুটোকেই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করলাম। এবার দেখো লাস্টে আমরা খুব ভালো করে তাকালে কি বুঝতে পারছি, এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, এটাকেই আমরা লিখতে পারি 1/1 কিন্তু লিখতে পারি কনসেন্ট্রেশন অফ C ইন্টু কনসেন্ট্রেশন অফ D। এটা কিন্তু নিচে নিয়ে আসছি, ঠিক আছে, ডিভাইড করছি। এবার কনসেন্ট্রেশন অফ A ইন্টু কনসেন্ট্রেশন অফ B। দেখো এই পার্টটাই তো হচ্ছে কে ইকুইলিব্রিয়াম, তাহলে এই পার্টটার জায়গায় আমরা কে ইকুইলিব্রিয়াম লিখলাম। তার মানে আলটিমেট আমাদের কাছে যেই এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে বা রিলেশনটা দাঁড়াচ্ছে, K1 ইকুয়াল টু 1/K ইকুইলিব্রিয়াম। তার মানে এইটা দিয়ে আমরা কি বুঝলাম, বা এই যে মোড অফ রিপ্রেজেন্টেশনের আন্ডার রিভার্স রিয়াকশন করলাম, যদি একটা রিয়াকশনকে রিভার্স করে দেওয়া হয় তার কে ইকুইলিব্রিয়াম কিন্তু তার ইনভার্স হয়ে যায়। খুব ইজিলি আমরা বলছি, কথাগুলো কিন্তু একদম জটিল না, একটু ভালোভাবে বুঝতে হবে। তার মানে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সো একটা কেমিক্যাল রিয়াকশন যে ইকুইলিব্রিয়ামে আছে, ওকে যদি আমরা রিভার্স করি তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু তার ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু ইনভার্স হয়ে যাবে। খুব ইজিলি আমরা এখানে তাকালেই বুঝতে পারবো এই রিয়াকশনটার জন্য কে ইকুইলিব্রিয়াম ছিল, কিন্তু আমরা যখন এটাকে রিভার্স করলাম এইটাই হয়ে গেল 1/K ইকুইলিব্রিয়াম।
ঠিক আছে, K1 ইকুয়াল টু 1/K ইকুইলিব্রিয়াম হয়ে গেল। এই তো খুব সোজা জিনিস। তার মানে আমরা কিন্তু এ পড়ে নিলাম যে মোড অফ রিয়াকশনের আন্ডারে রিভার্স রিয়াকশন হলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হয়, সেটা কিন্তু ইনভার্স হয়ে যায়। সো এইবার আমরা বি পড়বো, বি স্টাডি করব যখন আমরা মাল্টি স্টেপ, অনেকগুলো স্টেপ থাকবে, তখন আমরা কে ইকুইলিব্রিয়ামকে কীভাবে এক্সপ্রেস করব। সো আমরা এখন নাম্বার অফ স্টেপ স্টাডি করব, মানে মাল্টি স্টেপ রিয়াকশন। এখানে দেখো, এইখানে কিন্তু আমরা এইটা নিয়ে স্টাডি করছিলাম এতক্ষণ, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, আর তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও আমাদের কাছে জানা। তার মানে এইটা কিন্তু সিঙ্গেল স্টেপে ছিল, সিঙ্গেল স্টেপ রিয়াকশন। কিন্তু এই সিঙ্গেল স্টেপ রিয়াকশনটাকে আমরা যদি মাল্টি স্টেপে শো করতে চাই, তখন কিন্তু এই রিয়াক্টেন্ট, ইনিশিয়াল রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের মাঝামাঝি অনেক ইন্টারমিডিয়েট চলে আসবে। দেখো আমরা কি করে করছি, এ প্লাস বি প্রথমে এক্স প্লাস ওয়াই দিচ্ছে, তারপর এক্স প্লাস ওয়াই ই প্লাস এফ দিচ্ছে, ফাইনালি ই প্লাস এফ সি প্লাস ডি দিচ্ছে। সো এইখানে ইনিশিয়াল দিকে যদি তাকাই, ইনিশিয়ালি কিন্তু এ প্লাস বি ছিল, আর ফাইনালি কিন্তু সি প্লাস ডি। সো এই ফাইনালি সি প্লাস ডি আর ইনিশিয়ালি এ প্লাস বি ছিল, কিন্তু তাদের মাঝামাঝি কিন্তু ইন্টারমিডিয়েট চলে এসছে। সো এইটা কিন্তু মাল্টি স্টেপে তৈরি হচ্ছে, একটা স্টেপে সি প্লাস ডি তৈরি হয়নি। সো এই যে মাল্টি স্টেপ রিয়াকশনগুলোকে অ্যাড করে আমরা যদি এখানে অ্যাড করি, অ্যাড করলে কি পাবো, এটা কেটে যাবে, ইএফ কেটে যাবে, শুধুমাত্র আমরা পাবো এ প্লাস বি ইকুইলিব্রিয়াম সি প্লাস ডি। সো আমরা এখান থেকে কী বুঝতে চাইছি, দেখো খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি এখানে স্টার মার্ক তো করতেই হবে আমাকে, কারণ এখান থেকে নিউমারিক্যাল আসে বেশি। তো এইখানে আমরা কি বলছি, এই মাল্টি স্টেপ রিয়াকশনগুলোকে অ্যাড করে আমরা যদি আবার সেই সিঙ্গেল স্টেপে ফেরত যেতে পারি, আর এইটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে ইকুইলিব্রিয়াম, তখন কিন্তু আমরা এটা লিখতেই পারবো কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু K1 ইন্টু K2 ইন্টু K3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমরা কি বুঝলাম, এই মাল্টি স্টেপ রিয়াকশনগুলোকে অ্যাড করে যদি সিঙ্গেল স্টেপে আমরা লিখতে পারি, সিঙ্গেল স্টেপ রিয়াকশানে, তখন কিন্তু কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু প্রোডাক্টস অফ দ্য ইন্ডিভিজুয়াল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস হবে, K1 ইন্টু K2 ইন্টু K3, K1 ইন্টু K2 ইন্টু K3। সো এখানে কে না লিখে আমরা কে ইকুইলিব্রিয়াম করে দিলাম, ঠিক আছে, কারণ এখানে কে ইকুইলিব্রিয়াম ধরেছিলাম। সো আমরা এই রিয়াকশনটা কিন্তু, এই রিয়াকশনের মাধ্যমে আমরা যে রিলেশনটা পেলাম, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু K1 ইন্টু K2 ইন্টু K3। এইভাবে কিন্তু আমরা এই কেস বিটা স্টাডি করলাম। সো নাম্বার অফ স্টেপস যদি বাড়ে, যদি আমরা নাম্বার অফ স্টেপসগুলো অ্যাড করে যদি সিঙ্গেল স্টেপে যেতে পারি, তখন কিন্তু আমরা এই কে ইকুইলিব্রিয়ামকে প্রোডাক্টস অফ দ্য ইন্ডিভিজুয়াল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আন্ডারে লিখতে পারবো। এইবার ধরো, এবার কেস সি, এবার কেস সিতে যদি স্টয়সিওমেট্রি দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তখন কি হবে দেখব। চলো আমরা সামনের স্লাইডে সেটা নিয়ে কথা বলি। যখন কোনো স্টয়সিওমেট্রি ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কীভাবে চেঞ্জ হবে। সো আমরা এখন কেস সিটা স্টাডি করবো রিগার্ডিং দ্য স্টয়সিওমেট্রি। সো এখানে দেখতে পাচ্ছি NaNb, ঠিক আছে, NaNb ইকুইলিব্রিয়াম NC প্লাস ND। এবার কি করে এটা কিভাবে অ্যাপ্লাই করবো, দেখো এটা হলো জেনারেল রিয়াকশন, এতক্ষণ যেটা আমরা পড়ছিলাম, এ প্লাস বি ইকুইলিব্রিয়াম সি প্লাস ডি, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে ইকুইলিব্রিয়াম, এটাকে কে ইকুইলিব্রিয়াম ধরছিলাম, আর এইটা তার এক্সপ্রেশন, এতটা অবধি আমরা করছিলাম। এবার এই রিয়াকশনটাকে যদি আমরা স্টয়সিওমেট্রি এন ভ্যালু দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এইটা পাবো, NaNb NC ND, সবার সাথে এন দিয়ে মাল্টিপ্লাই করা, আর তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা লিখলাম K1 হয়ে যাবে। এবার এই K1 আর কে ইকুইলিব্রিয়ামের মধ্যে রিলেশন কি, দেখো K1টা কি করে লিখবো আমরা, K1কে এইভাবে এক্সপ্রেস করা যায়, K1 ইকুয়াল টু concentration of C to the power n, concentration of D to the power n by concentration of A to the power n by concentration of B to the power n, এইভাবে লেখা গেল। এবার ইকুয়াল টু সবার পাওয়ারে n আছে যেহেতু, আমরা কি এইভাবে লিখতে পারবো, concentration of C into concentration of D, concentration of A into concentration of B, এতটা অবধি লিখলাম। টু দি পাওয়ার হোল কিন্তু n লিখলাম। এবার এই পার্টটাই তো কে ইকুইলিব্রিয়াম, তার মানে আমরা এটা লিখলাম কে ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার n। তার মানে এখান থেকে কি ইন্টারপ্রেট করতে পারবো, যখন একটা রিয়াকশনকে স্টয়সিওমেট্রি দিয়ে মাল্টিপ্লাই করা হবে, যে কোনো স্টয়সিওমেট্রি হোক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কী হবে, তার পাওয়ারে কিন্তু n চলে আসবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে তার পাওয়ারে কিন্তু n চলে আসবে। তার মানে এইখানে দেখতে পাচ্ছিলাম, এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল কে ইকুইলিব্রিয়াম, আর নতুন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ফর্ম হলো, সেটা কি হলো, কে ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার n, কারণ এখানে কিন্তু n দিয়ে মাল্টিপ্লাই করেছি। তার মানে একটা কেমিক্যাল রিয়াকশনকে যেই স্টয়সিওমেট্রি ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব, সেই পাওয়ারেই কিন্তু চলে যাবে, সেই পাওয়ারটাই কিন্তু চলে যাবে কে ইকুইলিব্রিয়ামের ওপর। তার মানে সেটাই কিন্তু হয়ে যাবে কে ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার n, ঠিক আছে, এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছি, কারণ n দিয়ে মাল্টিপ্লাই করছি বলে এখানে কিন্তু n লিখেছি, ঠিক আছে। এবার ধরো, এবার 1/n দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এবার আমরা একবারে লিখছি
1/n দিয়ে যদি মাল্টিপ্লাই করি তখন আমরা k1 আর k ইকুইলিব্রিয়ামের রিলেশন কি লিখব, k1 ইকুয়াল টু k ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার 1/n, যেটা আমরা বললাম যেটা দিয়ে মাল্টিপ্লাই করা থাকবে এই নতুন যে k ইকুইলিব্রিয়াম তৈরি হবে তার পাওয়ারে কিন্তু সেটা চলে যাবে, ঠিক আছে। এইটা যদি বুঝে যায়, এটা যদি বুঝে যায়, তার মানে কিন্তু আমরা বেসিক্যালি কেস এ, কেস বি, কেস সি তিন ধরনের জিনিসই কিন্তু করলাম। তার মানে এখানে কিন্তু এই কেমিক্যাল রিয়াকশনটাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে লিখছি, ওই যে বললাম মোড অফ রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্ট করছি ডিফারেন্টভাবে। তার মানে ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করলে কিন্তু কে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হচ্ছে। তার মানে একবার দেখলাম কি, একবার আমরা জিনিসটাকে রিভার্স করলাম, সেকেন্ডে দেখলাম মাল্টি স্টেপ, যদি একটা সিঙ্গেল স্টেপকে মাল্টি স্টেপ করি তখন দেখলাম প্রোডাক্ট হয়ে যাচ্ছে। আর এখানে স্টয়সিওমেট্রি, তার মানে আমরা যদি এই স্টয়সিওমেট্রি ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি তখন দেখবো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে কিন্তু চলে যাচ্ছে সেই স্টয়সিওমেট্রি ভ্যালু। সো এখন আমরা আবার কিছু নিউমারিক্যাল প্র্যাকটিস করব। ফিজিক্যাল মানেই কিন্তু এই থিওরির পাশাপাশি নিউমারিক্যাল প্র্যাকটিস করা কিন্তু খুব জরুরি। চলো আমরা নিউমারিক্যালগুলো প্র্যাকটিস করি। সো আমরা স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে ইফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস অফ দ্য ফলোয়িং ইকুইলিব্রিয়াম। সো কথা হলো ইকুইলিব্রিয়াম মানেটা কি, আমরা তো ইকুইলিব্রিয়ামটা জানি। এবার ইকুইলিব্রিয়াম হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড আর ইকুইলিব্রিয়া হচ্ছে প্লুরাল। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কম্পিটিভ পরীক্ষার জন্য অনেকবার এসছে, ঠিক আছে। ক্লাস 11-এর জন্য তো ইম্পর্টেন্টই, প্লাস এখানে দেখতে পাচ্ছি WBJ 2014, এরকম আরও অনেক বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই টাইপের কোয়েশ্চেন এসছে। এবার বলছে এই যে ফার্স্ট রিয়াকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K1 আর এই রিয়াকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2। এবার আমাদের K1 আর K2 রিলেশন বার করতে হবে। সো আমরা স্টার্ট করছি দেখো এই রিয়াকশনটা দিয়ে। এই রিয়াকশনটা লিখছি SO2 প্লাস হাফ O2, SO2 প্লাস হাফ O2 ইকুইলিব্রিয়াম SO3, আর এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K1। এবার দেখো ফার্স্ট রিয়াকশনটা আমরা এটা দেখতে পাচ্ছি, এটা লিখলাম। এবার সেকেন্ড রিয়াকশন আর ফার্স্ট রিয়াকশনের মধ্যে তফাৎ কোথায় খুব ভালো করে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছি SO3 ডান দিকে আছে আর এখানে SO3 বাদিকে আছে। এবার আমাদের টার্গেট হবে এই ফার্স্ট রিয়াকশন থেকেই সেকেন্ড রিয়াকশনটা লেখা, কীভাবে লিখতে পারি দেখো খুব ভালো করে দেখবো আমরা। এখানে SO3 ডান দিকে আছে কিন্তু সেকেন্ড রিয়াকশনে SO3 বাদিকে আছে, তার মানে আমাদের কিন্তু এটাকে রিভার্স করতে হবে। তাহলে এই রিয়াকশনটাকে যদি রিভার্স করি তাহলেই কিন্তু SO3 বাদিকে চলে যাবে আর SO2 আর O2 ওরা কিন্তু ডান দিকে চলে যাবে, ঠিক আছে। এটাই তো আমরা চাই। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি রিভার্স করলাম। এই রিভার্স করলে কি হবে, এটা ইকুইলিব্রিয়াম দিলাম, SO3 ইকুইলিব্রিয়াম এখানে হয়ে গেল, SO2 এখানে হয়ে গেল SO2 আর হাফ O2। এতটা অবধি আমরা কিন্তু খুব ইজিলি করতে পারলাম বাই রিভার্সিং। রিভার্স করে দিলাম, রিয়াকশনটাকে রিভার্স করেই কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এইখানে যদি K1 থাকে আর রিভার্স করলে আমরা কি জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু ইনভার্স হয়ে যায়। তার মানে এইখানে কিন্তু হয়ে গেল ভ্যালুটা 1/K1, এই জায়গাটাই কিন্তু বোঝার জায়গা। তো এইখানে ছিল K1, যখন আমরা রিভার্স করলাম হয়ে গেল 1/K1। এখনও শেষ হয়নি, আমরা তো রিভার্স অবধি করলাম। এইবার স্টয়সিওমেট্রির দিকে তাকাই। এখানে স্টয়সিওমেট্রি দেখছি 1 আছে হাফ, আর এখানে দেখতে পাচ্ছি 2 2 1। তার মানে নিশ্চয়ই এইখানে যদি SO3 এখানে 1 আছে SO3 এর আগে আর এখানে SO3 এর আগে 2, নিশ্চয়ই কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে। তার মানে স্টয়সিওমেট্রি একটু আগে আমি অলরেডি করালাম, n দিয়ে যদি মাল্টিপ্লাই করি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারেও কিন্তু n হয়ে যায়। তার মানে এই রিয়াকশনটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই রিয়াকশনটা কি হবে, 2SO3 ইকুইলিব্রিয়াম 2SO2 আর এখানে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 2 ইন্টু হাফ মানে 1 হয়ে যাবে, বেসিক্যালি O2। এইবার দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এই রিয়াকশানে 1/K1 ছিল, এইবার যেইটা দিয়ে মাল্টিপ্লাই করি, যেই স্টয়সিওমেট্রি দিয়ে মাল্টিপ্লাই করি সেটাই কিন্তু তার পাওয়ারে চলে যায়। তার মানে 1/K1 পাওয়ারে কে যাবে, পাওয়ারে 2। তার মানে আমরা কিন্তু পেয়ে গেছি। তার মানে আমরা এই রিয়াকশানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2 বলা আছে, আমরা এইবার রিয়াকশান 1 দিয়ে গেছি। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি K2 ইকুয়াল টু 1/K1 হোল স্কোয়ার, বা আমরা এইভাবেও লিখতে পারি K2 ইকুয়াল টু 1/K1 স্কোয়ার। সো এইটা কিন্তু ফাইনাল রিলেশন, ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু এসেছিল। সো এই টাইপের প্রবলেমগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের প্রবলেমের অ্যাপ্রোচ বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। তো এই টাইপের প্রবলেমে মেন কি দরকার, প্রথমে যে রিয়াকশানটা দেখছি ওই রিয়াকশানটার মাধ্যমে আমরা কি করে ফাইনাল রিয়াকশানে যেতে পারি, তার জন্য কি করতে হতে পারে, ওই যে তিনটে অ্যাপ্রোচ দেখলাম, রিভার্স করতে হতে পারে, স্টয়সিওমেট্রি দিয়ে অ্যাড করতে হতে পারে, বা যেখানে মাল্টি স্টেপ দরকার সেখানে ওইটা অ্যাপ্লাই করতে হবে। সো বেসিক্যালি এখানে কি ছিল, এখানে রিভার্স করতে হলো প্রথমে, রিভার্স করার পর 1/K1 হয়ে গেল। এবার 1/K1 হয়ে গেল, তারপর আমাদের কি করতে হলো, ইন্টু করতে হলো, মাল্টিপ্লাই উইথ স্টয়সিওমেট্রি ফ্যাক্টর, মানে এখানে 2, তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। যখনই মাল্টিপ্লাই করলাম এর পাওয়ারে কিন্তু 2 চলে গেল, মানে স্কোয়ার হয়ে গেল। বেসিক্যালি তাহলে K2 ইকুয়াল টু 1/K1 হোল স্কোয়ার, ঠিক আছে। সো এইটা কিন্তু অ্যান্সার ফর ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল। এইবার কোয়েশ্চেন নাম্বার 2টা দেখি। সো আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 2টা স্টাডি করব। ফর দ্য রিয়াকশন
N2 প্লাস O2 ইকুইলিব্রিয়াম 2NO, এই রিয়াকশনটার জন্য বলে দিয়েছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Q1, আর দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ K2 ফর আনাদার রিয়াকশন, এটা দেওয়া আছে। আমাদের বার করতে হবে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিয়াকশন, এই রিয়াকশনটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে হবে ইন টার্মস অফ K1 অ্যান্ড K2। ভেরি ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, এটা কিন্তু নিট 2011-এ এসেছিল, যদিও তখন এটা AIPMTর নামে ছিল পরীক্ষাটা। এবার দেখো আমরা শুরুটা কীভাবে করবো, স্টার্টটা কীভাবে করবো। এবার এই যে দেওয়া আছে এই রিয়াকশনটাকে লিখি N2 প্লাস O2 ইকুইলিব্রিয়াম 2NO, এটা আমরা লিখলাম, এতটা হয়ে গেল। এবার এইটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে Q1, এইটাও আমরা লিখলাম। এইবার দেখো এবার হচ্ছে এই রিয়াকশনটার জন্য এই রিয়াকশনটাকে লিখি 2NO প্লাস O2 ইকুইলিব্রিয়াম 2NO2, এতটা অবধিও হয়ে গেল। আর এইটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2। এবার ফাইনালি আমাদের যে রিয়াকশনটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে হবে সেটা আমরা একটু লিখে রাখি। NO2 ইকুইলিব্রিয়াম হাফ N2 প্লাস O2, এইটার জন্য কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে হবে ইন টার্মস অফ K1 অ্যান্ড K2। তার মানে এই রিয়াকশনটাকে রিঅ্যারেঞ্জ করে আমাদের কিন্তু এই রিয়াকশনে পৌঁছাতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু পেয়ে যাব। মনে করি এটা K3, এটা কনসিডার করে নিলাম, লেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দিস রিয়াকশন ইজ K3, এটা আমরা কনসিডার করলাম। এবার দেখো এই রিয়াকশনে K মিসিং, যেটা এখানে আছে, খুব ভালো করে তাকালেই বুঝতে পারবে NO, এখানে কিন্তু NO নেই, ঠিক আছে, এখানে কিন্তু NO নেই, নাইট্রিক অক্সাইড নেই, কিন্তু এখানে কিন্তু আছে, NO কিন্তু আছে। এইবার এইখানে NO নেই, সেটা কিভাবে আমরা যাব, এখান থেকে কিভাবে আমরা এখানে পৌঁছাবো। দেখো এইখানে 2NO ডান দিকে আর এখানে 2NO বাঁ দিকে, তার মানে আমরা কিন্তু বেসিক্যালি যদি অ্যাড করি রিয়াকশনটাকে, এটা কেটে যাবে, তাহলে কিন্তু NO এলিমিনেট হয়ে যাবে। ততটা অবধি আমরা আগে করি। দেখো N2 প্লাস 2A2 যদি অ্যাড করি, ইকুইলিব্রিয়াম কী পাবো, এটা কেটে গেছে, এখানে 2NO2 পড়ে আছে, তার মানে এখানে 2NO2। এবার এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হবে তার ভ্যালুটা কী হবে, তাহলে আমরা এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হলো তার ভ্যালুটা হলো K1 ইন্টু K2, এটা হলো K1 ইন্টু K2, তার মানে এটাকে বেসিক্যালি আমরা যদি K প্রাইম ধরি, ঠিক আছে, K প্রাইম মানে K1 ইন্টু K2 হলো, কারণ আমরা কি দেখেছিলাম যখন সামেশন করে হয় তখন কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে এখানে K প্রাইম ইকুয়াল টু K1 ইন্টু K2, এতটা অবধি হয়ে গেল। এইবার দেখো এবার আরেকটু জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, আমরা এই ফাইনালে তো পৌঁছাইনি, ফাইনালে কী করে পৌঁছাবো, আমরা এতটাই আছে, ঠিক আছে, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আপাতত K1 ইন্টু K2 হয়েছে। এবার দেখো NO2 কিন্তু NO2 বাঁ দিকে আছে, কিন্তু এখানে NO2টা ডান দিকে ছিল। সো এইখানে আমাদের কী কাজ করতে হবে, রিভার্স করতে হবে। এবার রিয়াকশনটাকে রিভার্স করতে হবে। আমরা যদি রিভার্স করি তাহলে আমরা কি এইভাবে লিখতে পারবো, 2NO2 ইকুইলিব্রিয়াম N2 প্লাস 2O2, আমরা রিভার্স করে লিখলাম। যখনই রিভার্স করে লিখলাম তখন কিন্তু এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইনভার্স হয়ে যাবে, তখন কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হয়ে যাবে 1/K1 ইন্টু K2, 1/K1 ইন্টু K2। সো আমরা তো একটু আগেই শিখেছিলাম ফ্যাক্টরগুলো, কেস এ, কেস বি, কেস সি। সো সেখানে কী দেখেছিলাম, একবার রিভার্স করতে হয়, একবার কী করতে হয়, একবার মাল্টি স্টেপের রিয়াকশন অ্যাড করতে হয়, আর একবার স্টয়চিওমেট্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো এখানে কিন্তু বেসিক্যালি রিভার্স যখন করলাম তখন কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইনভার্স হয়ে গেল। এবার ফাইনালি আমরা লাস্ট স্টেপে চলে এসেছি একদম। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছি NO2-র আগে 1 আছে আর এখানে 2, N2-র আগে হাফ আছে আর এখানে 1, তার মানে বুঝতেই পারছি এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, দেখো এখানে NO2 হয়ে যাবে, হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে NO2 হয়ে যাবে, এখানে হাফ ইন্টু হবে, এখানে হাফ ইন্টু হবে, আর 2 ইন্টু হাফ এখানে O2 হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু এখানে বেসিক্যালি হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই রিয়াকশনটার ওপর হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে হাফ দিয়ে যখন মাল্টিপ্লাই করলাম স্টয়চিওমেট্রি ভ্যালুটা হাফ, আর আমরা কি জানি এই স্টয়চিওমেট্রি ভ্যালুটা এটার পাওয়ারে চলে যাবে, তার মানে এখানে K1 ইন্টু K2 হলো, তার পাওয়ারে আমরা হাফ লিখবো। দেখো খুব সহজে আমরা করতে পারলাম না, তার মানে এইখানে ফাইনালি আমরা কি পেলাম, এই K3, এইটাই তো বেসিক্যালি K3, তাহলে এই রিয়াকশনটাই তো এইটা, তাহলে এই K3 লিখলাম আমরা, K3, তাহলে K3-কে ইন টার্মস অফ K1 অ্যান্ড K2 করতেই পারলাম। তার মানে এইখানে আমি ফাইনাল অ্যান্সারটা লিখছি, তাহলে ফাইনাল অ্যান্সারটা আমরা এখানে লিখছি K3 ইকুয়াল টু, খুব ভালো করে আমরা এইভাবেও কিন্তু এক্সপ্রেস করতে পারি, রুট ওভার, দেখো হাফ মানে রুট ওভার, একটা অ্যান্সারকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে রুট ওভার K1 K2, রুট ওভার K1 K2। তো এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। সো এই টাইপের নিউমেরিক্যালে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেই রিয়াকশনগুলো গিভেন আছে ওই গিভেন রিয়াকশন থেকে আমরা ফাইনাল রিয়াকশনে যেটা বার করতে দিয়েছে সেখানে কি করে পৌঁছাবো, উইথ দ্য হেল্প অফ
কেস এ, কেস বি, কেস সি যেটা আমরা শিখলাম, কখনো রিভার্স করতে হবে, কখনো স্টয়চিওমেট্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কখনো এরকম অ্যাড করতে হতে পারে, ঠিক আছে? তাহলে এই টাইপের জিনিসগুলো যদি ফলো করতে পারি তাহলে এই টাইপের প্রবলেম কখনো কোনো দিন ভুল হবে না। তার মানে আমরা এইটাও করতে পারলাম। চলো আমরা সামনের স্লাইডে দেখি, সামনের স্লাইডে আরও কিছু নতুন জিনিস শিখবো। সো আমরা এখন সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা শুরু করছি, প্রেশার। প্রেশারের ওপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে ডিপেন্ডেন্ট, তার জন্য এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এটা একটা থার্মোডাইনামিক্যাল ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। এই ডেল্টা জি নট, এই নট মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন বোঝাবে। ডেল্টা জি নট মানে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন ইকুয়াল টু মাইনাস RT ln K ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবার এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা তিনভাবে লিখতে পারি, একটা ইন টার্মস অফ কেপি, একটা ইন টার্মস অফ কেসি, আর একটা ইন টার্মস অফ কে এক্স। এবার ধরো আমরা যদি প্রথমে কেপির হিসাবে লিখি, ঠিক আছে, কেপির টার্মে যদি লিখি, তার মানে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস RT ln কেপি। তো এতটা অবধি আমরা লিখলাম, কোনো রকম অসুবিধা নেই। এইবার ln কেপিকে যদি আলাদা করি, তো ln কেপি ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি নট বাই RT। এতটা অবধিও কোনো রকম অসুবিধা নেই, আমরা খুব ইজিলি আমরা করতে পারলাম, জাস্ট ln কেপিকে আলাদা করে লিখলাম। এবার খুব ভালো করে তাকাতে হবে, আমরা যেহেতু প্রেশারের চেঞ্জটা দেখতে চাইছি, এখানে আমরা কি করব, ডি অফ ln কেপি বাই ডিপি, তার মানে আমরা ডেরিভেটিভ করলাম ইন টার্মস অফ প্রেশার, মানে প্রেশারের রেসপেক্টে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি চেঞ্জ আসছে সেটা আমরা দেখতে চাইছি। সো এখানে যদি আমরা ডেরিভেটিভ করি, তার মানে আমরা এই সাইডটাও লিখবো, দেখো এখানে আমরা লিখছি মাইনাস যা ছিল ডি অফ ডিপি, ঠিক আছে, আর এখানে পুরো ডেল্টা জি নট বাই RT। একটা মজার ইম্পর্টেন্ট অবজারভেশন হলো, এই যে ডান দিকে যেই টার্মটা আছে এখানে কিন্তু কোনো প্রেশার রিলেটেড টার্ম নেই, তার মানে এইটা ইন টার্মস অফ প্রেশার আমরা কনস্ট্যান্ট ভাবতে পারি, আর কোনো কনস্ট্যান্টকে যদি ডেরিভেটিভ করি তার অ্যান্সার আসে 0। তার মানে আমরা এখানে লিখতে পারবো ফাইনালি ডি অফ ln কেপি বাই ডিপি, ডি অফ ln কেপি বাই ডিপি, এইটা ইকুয়াল টু 0। দেখো খুব ইজিলি আমরা বুঝলাম কি এই প্রেশারের সাথে কেপি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দেখো এখানে ডি অফ ln কেপি বাই ডিপি ইকুয়াল টু 0, মানে ln কেপি যদি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়, কেপিও হবে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। তার মানে এখানে দেখেই বুঝতে পারছি ln কেপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, প্রেশারের সাথে কোনো চেঞ্জ নেই। এবার ln কেপি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, খুব অবভিয়াস এটা যে কেপিও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে এখানে আমরা লিখে রাখছি কেপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, কেপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ক্যাপিটাল পি মানে প্রেশার। তো আমরা কেপির টার্মে তো বুঝলাম যে কেপি ইজ ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড হোয়াট অ্যাবাউট কেসি, কেসির জন্য কি হবে, আমরা এখানে কেসি যদি এখন কেসি টার্মে লিখি, তার মানে আমরা পুরো ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারবো ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস RT ln কেসি, মাইনাস RT ln কেসি। তারপর একইভাবে এই ln কেসি কী হবে, মাইনাস ডেল্টা জি নট বাই RT, একইভাবে আমরা করবো যেটা একটু আগে দেখলাম। এবার এই সাইডে আমরা দুটো সাইডেই বেসিক্যালি ডেরিভেটিভ করবো ইন টার্মস অফ প্রেশার, প্রেশারের রেসপেক্টে কিন্তু করবো। তাহলে ডি অফ ln কেসি বাই ডিপি যদি করি, এই সাইডেও যদি ডি বাই ডিপি করি, আর আমি করছি না কারণ একই জিনিস আমি এখানে অলরেডি দেখেছি, তাহলে এইখানে যদি আমরা করি তার মানে এখানেও কিন্তু আমরা 0 পাবো, ঠিক আছে, এখানেও কিন্তু আমরা 0 পাবো, কারণ এই সাইডে কিন্তু কোনো প্রেশার ডিপেন্ডেন্ট বা প্রেশার রিলেটেড কোনো টার্ম নেই। তাহলে এটা কিন্তু অ্যাট প্রেশার, যদি আমরা প্রেশারের রেসপেক্টে করি তাহলে উইথ চেঞ্জ অফ প্রেশার এইটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা ডেরিভেটিভটা 0 পাবো। তাহলে ডেরিভেটিভ যদি 0 পাই, আমরা এখানে কি বলবো, ln কেসি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। আর ln কেসি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তার মানে আমরা দেয়ারফর কেসি মাস্ট বি অলসো ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, তার মানে কেসি ইজ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে আমরা এটাও লিখতে পারবো কেসি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ক্যাপিটাল পি। তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস যেটা আমরা বুঝতে পারছি, কেপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার অ্যান্ড কেসি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। তার মানে এইটা নিয়ে তো কোনো রকম অসুবিধা নেই বা কোনো রকম কনফিউশন নেই যে এই কেপি আর কেসি দুজনের মধ্যে কেউই প্রেশার ডিপেন্ডেন্ট না। কিন্তু এখন তাহলে কে এক্সের কী হবে, কে এক্স তো আমরা এখনো স্টাডি করলাম না, চলো আমরা নেক্সট স্লাইডে কে এক্সকে নিয়ে কথা বলবো। সো আমরা এখন কিছু কনসেপচুয়াল জিনিস শিখবো। দেখো, ডাজ কে এক্স ডিপেন্ডস অন প্রেশার অর নট। আমরা এখানে কি দেখেছি, কেপি কিন্তু প্রেশার ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা দেখেছি। কেসির ক্ষেত্রে কী ছিল, কেসিও কিন্তু প্রেশার ইন্ডিপেন্ডেন্ট। এবার কে এক্স, এই দুটোকে দেখে আমরা যদি কনক্লুড করতে চাই যে কে এক্সও প্রেশার ইন্ডিপেন্ডেন্ট, তখন কিন্তু গন্ডগোল হবে। তাই এখন আমরা দেখতে চাইছি, আমি কোয়েশ্চেন মার্ক রাখলাম, এখন আমরা দেখতে চাইছি কে এক্স কি প্রেশারের ওপর ডিপেন্ডেন্ট কি না। সো আমরা একদম বেসিক থেকে শুরু করছি, ফ্রম দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কে এক্স। কী জানি আমরা, কেপি ইকুয়াল টু কে এক্স পি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। এবার আমরা বোথ সাইড ln নিই, তো ln কেপি ইকুয়াল টু ln কে এক্স প্লাস ln
পি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। এইটা কীভাবে লিখতে পারলাম? ধরো এলএন এবিকে কীভাবে লেখা যায়? এলএন এ প্লাস এলএন বি, এভাবে ভেঙে লেখা যায়। সেরকমই এটা যদি এ বি হয় আলাদা ফাংশন, তাহলে আমরা এটাকে লিখলাম এলএন কে এক্স আর এটাকে লিখলাম এলএন পি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। এইবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, ধরো এলএন এ টু দি পাওয়ার 5, আমি ফর এক্সাম্পল বোঝাচ্ছি, ঠিক আছে? এলএন এ টু দি পাওয়ার 5 আছে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু আগে চলে আসবে, ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার 5-এর ওপর যদি এলএন ফাংশন আমরা অ্যাপ্লাই করি, এই যে দেখবো পাওয়ার কিন্তু আগে চলে আসবে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখবো 5 ln a। এইটা যদি হয় তার মানে আমরা এখানে এবার তাকাই, এখানে দেখতে পাচ্ছি পাওয়ারের ডেল্টা এন, তার মানে এখানে কীভাবে লিখবো আমরা? ln kp ইকুয়াল টু ln kx প্লাস ডেল্টা এনটা আগে চলে আসবে, ডেল্টা এন ln p। এতটা অবধি আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। এইবার ln kx কে আলাদা করব, ln kx ইকুয়াল টু ln kp মাইনাস, এটা যখন এখানে চলে আসবে এই সাইডে চলে যাবে মাইনাস ডেল্টা এন ln p। দেখো আমরা আর লাস্ট স্টেপে আছি, আমরা এবার কি করব? ln kx, এবার ln kx কে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু প্রেশার। তার মানে আমরা দেখো ডি অফ ln kx বাই ডিপি। এবার কেন এখানে প্রেশার রেসপেক্টে করছি? কারণ আমরা দেখতে চাইছি প্রেশারের ওপর ডিপেন্ড করে কিনা, এই জন্য ডেরিভেটিভটা প্রেশার দিয়ে করছি। তো ডি ln kx বাই ডিপি, তাহলে এইটাকে ইকুয়াল টু আমরা এই সাইডে কি করব? ডি অফ ln kp বাই ডিপি, ঠিক আছে? এইটাকে ডেরিভেটিভ করব মাইনাস এই ডেল্টা এন তো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এইখানে ডেল্টা এনকে আমরা কনস্ট্যান্ট হিসাবে লিখে আমরা লিখতে পারবো ডি অফ ln p বাই ডিপি, ঠিক আছে? আমরা এতটা অবধিও করলাম। এইবার আমি এই জায়গাটা একটু মুছলাম। সো এই ডি অফ ln kp বাই ডিপি এই টার্মটা কিন্তু ইকুয়াল টু 0। লাস্ট স্লাইডে দেখেছিলাম যে কেপি বা ln kp কেউ কিন্তু প্রেশারের উপর ডিপেন্ড করে না, তাই তাদেরকে যদি প্রেশারের টার্মে যদি আমরা ডেরিভেটিভ করি তখন কিন্তু আমরা 0 পাবো। তার মানে আমরা ফাইনাল যে ইকুয়েশনটা পেলাম ডি অফ ln kx বাই ডিপি, ঠিক আছে? এটা তো 0 হয়ে গেল। তার মানে আমরা এখানে ডেল্টা এন আর এইখানে দেখো কি হবে, এইটা কি হবে? আমরা জানি ডি অফ ডিএক্স আমরা যদি ln x এর ওপর ডি অফ ডিএক্স করি তার মানে আমরা পাই 1/x, ঠিক আছে? ln x এর ওপর ডি বাই ডিএক্স করলে 1/x পাই। তাহলে এইখানে আমরা ডি বাই ডিপি করছি কার ওপর? ln p, তাহলে কি পাবো? 1/p। তাহলে এইখানে আমরা ডেল্টা এন লিখলাম আর এখানে 1/p মানে বাই পি করে দিলাম। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি আমাদের ফাইনাল এক্সপ্রেশন দাঁড়ালো। দেখো এইটা কিন্তু এখন প্রেশারের ওপর ডিপেন্ড করছে, প্রেশার ইন্ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? এটা 0 হচ্ছে না। আগেরগুলোর ক্ষেত্রে দেখেছিলাম যে 0 হয়ে যাচ্ছে। এই ডি অফ ln kp বাই ডিপি ইকুয়াল টু 0, ডি অফ ln kc বাই ডিপি ইকুয়াল টু 0, কিন্তু এই ক্ষেত্রে ডি অফ ln kx বাই ডিপি কিন্তু নট ইকুয়াল টু 0। সো এই ইকুয়েশন থেকে কি বোঝা যাচ্ছে? kx কিন্তু প্রেশারের উপর ডিপেন্ড করবে, kx কিন্তু প্রেশার ইন্ডিপেন্ডেন্ট না। কিন্তু আমি এখানে স্টার মার্ক লিখলাম, এই স্টার মার্ক দিয়ে বলছি এমন একটা কন্ডিশন আসবে বা এমন একটা কন্ডিশন হবে যখন kx-টা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হবে। তার মানে আমরা সেই কন্ডিশনটা বলছি এখন ডেল্টা এন ইকুয়াল টু 0। ওয়েন ডেল্টা এন ইকুয়াল টু 0 তখন কিন্তু আমরা এই ডি অফ ln kx বাই ডিপি ইকুয়াল টু 0, আর এইটা যখন 0 হয়ে যাবে তখন আমরা ওই পার্টিকুলার কন্ডিশনে বলতে পারবো kx ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। তার মানে আমরা জেনারেলি kx-কে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার বলতে পারবো না। তাহলে kx কখন ইন্ডিপেন্ডেন্ট হবে? শুধুমাত্র এই কন্ডিশনটায়। তাহলে শুধুমাত্র এই কন্ডিশনটা হলেই কিন্তু kx ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হবে। বাদবাকি কেসে kx কিন্তু প্রেশারের ওপর ডিপেন্ড করবে। আশা করি এই প্রেশার ডিপেন্ডেন্সিটা খুব ইজিলি বোঝা গেল। এই কেপির ক্ষেত্রে কী হবে, কেসির ক্ষেত্রে কী হবে, আর kx এর ক্ষেত্রে কী হবে। তো আমরা এতটা যদি বুঝে থাকি, খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট টাইপ এমসিকিউ করলে আমাদের কিন্তু আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। চলো আমরা সেই এমসিকিউটা স্টাডি করি। সো আমরা এখন একটা কনসেপচুয়াল প্রবলেম স্টাডি করছি। দেখতে পাচ্ছি দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, কেসি কেপি এন্ড kx আর দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য গিভেন রিয়াকশন ইন টার্মস অফ কেসি মানে কনসেন্ট্রেশনের টার্মে, কেপি মানে প্রেশারের টার্মে, আর kx মানে মোল ফ্র্যাকশনের টার্মে। তার মানে এতটা অবধি কোনো রকম ডাউট নেই, এটা কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারছি এটা কিন্তু ট্রু, এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু, কোনো রকম অসুবিধা নেই, এটা কিন্তু ঠিকই বলা আছে ইনফরমেশনগুলো। এবার স্টেটমেন্ট বি এ দেখছি কেসি অ্যান্ড কেপি ডু নট ডিপেন্ড অন ইকুইলিব্রিয়াম প্রেশার, এটা বলেছে, এটা তো আমরা জানি, একটু আগেই দেখলাম যে কেসি আর কেপি ডিপেন্ড করে না, প্রেশার ইন্ডিপেন্ডেন্ট ওরা। বাট kx ডিপেন্ডস অন প্রেশার ইফ ডেল্টা এন নট ইকুয়াল টু 0। তাই তো হওয়ার কথা, kx কিন্তু প্রেশারের ওপর ডিপেন্ড করে একটা কন্ডিশন ছাড়া, সেই কন্ডিশনটা কি ডেল্টা এন ইকুয়াল টু 0। যখন ডেল্টা এন ইকুয়াল টু 0 হয় তখন kx-টা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, বাদ বাকি সবসময় কিন্তু kx কিন্তু
প্রেশারের ওপর ডিপেন্ড করে। তাহলে এইটাও কিন্তু ট্রু, আমরা এখানে লিখলাম এটাও কিন্তু ট্রু বা কারেক্ট। তার মানে দুটো স্টেটমেন্টই কারেক্ট। তার মানে অপশান এ দেখতে পাচ্ছি বি ইজ রং দেওয়া আছে, তাহলে এটা ভুল, দুটোই তো কারেক্ট বা দুটোই তো ট্রু। আর অপশান বি এ ইজ রং, তাহলে এইটাও কিন্তু ভুল। এইবার দেখো সি আর ডি। সি এ বলছে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, কোনো রকম অসুবিধা নেই দেখতেই পাচ্ছি, কিন্তু অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আর অপশান ডি বলছে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট অ্যান্ড বি ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কোনটা হবে? খুব ভালো করে ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করি, দেখো স্টেটমেন্ট বি এর সাথে স্টেটমেন্ট এর কোনো কিন্তু সম্পর্ক নেই, কারণ স্টেটমেন্ট বি এ কী বলছে, প্রেশারের ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে, প্রেশারের ওপর ডিপেন্ড করে না, নিশ্চয়ই এই কারণ হতে পারে না, এই এ যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর সাথে তো এর কোনো কারণ হতে পারে না, ঠিক আছে, এটা তো কোনো রিজন না, এটা তো কি ভ্যালিড রিজন যে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো কেসি কেপি কেএক্স হয়েছে, তার সাথে এই প্রেশারের উপর ডিপেন্ড করে না, এরা এইগুলোর সাথে কোনো রিজন না, কোনো মানেই দাঁড়াচ্ছে না বেসিক্যালি। তার মানে আমরা অপশান ডিটা যে কারেক্ট অ্যান্সার ইজিলি বুঝতে পারছি। তো বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট অ্যান্ড বি ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এ স্টেটমেন্টের কারেক্ট এক্সপ্লেনেশন নিশ্চয়ই কিন্তু বি না, বি কিন্তু হতে পারে না। সো আমরা এখানে কি করে বুঝলাম বেসিক্যালি কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এইটা যদি না আমরা ভালো করে বুঝতে পারি, তার মানে কিন্তু তখন কিন্তু আমাদের কনফিউশন আসবে। আর এইটা বোঝার জন্যই কিন্তু আমরা লাস্ট স্লাইডে খুব ভালো করে কে এক্সের ডিপেন্ডেন্সি অন প্রেশারটা শিখলাম, যে কে এক্স কীভাবে প্রেশারের উপর ডিপেন্ড করে। আশা করি এই প্রবলেমটা নিয়ে কোনো রকম ডাউট নেই, খুব ইজিলি আমরা কিন্তু এই প্রবলেমটা শিখলাম। এইবার আমরা নেক্সট স্লাইডে শিখবো টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্সিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেশার যেমন শিখলাম ইন ডিটেল, আমরা কিন্তু টেম্পারেচার কীভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে সেটা কিন্তু আমরা শিখবো। চলো আমরা এখন টেম্পারেচারের ওপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে ডিপেন্ড করে সেইটা নিয়ে কথা বলি। সো এই স্লাইডে আমরা শিখবো কীভাবে টেম্পারেচারের ওপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে। তার জন্য এই আবার সেই বেসিক ইকুয়েশন থেকে আমরা শুরু করছি, ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস RT ln কে ইকুইলিব্রিয়াম। আমি দেখো এখানে লিখছি ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস RT ln কে ইকুইলিব্রিয়াম। এবার এর পাশাপাশি আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ডেল্টা জি আর ডেল্টা এইচ এর রিলেশন। ফ্রম দ্য থার্মোডাইনামিক্স উই নো ডেল্টা জি নট ইকুয়াল টু ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট, এটা আমরা জানি, ঠিক আছে, থার্মোডাইনামিক্স থেকে এটা আমরা জানি। এবার আমরা কি করছি দেখো, ln কে ইকুইলিব্রিয়ামকে কি লেখা যায়, মাইনাস ডেল্টা জি নট বাই RT, আমরা এটা লিখলাম। এবার এই ডেল্টা জির জায়গায় আমরা এইটা পুট করে দেবো, ঠিক আছে, এই ডেল্টা জির জায়গায় আমরা এই ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট এটা আমরা পুট করবো। তাহলে কি হবে, মাইনাস ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট বাই RT, যেমন ছিল RT লিখলাম। এইবার খুব ভালো করে যদি তাকাই আমরা ln কে ইকুইলিব্রিয়াম, তাহলে এইটা কি হবে, আমরা আগে এইটা করি, মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে প্লাস হলে এখানে কিন্তু আমরা লিখতে পারবো টি ডেল্টা এস নট বাই RT, এতটা অবধি হলো। আর এই টিটা কেটে যাবে, এই টি কেটে গেল। এবার ডেল্টা এস নট বাই R পড়ে থাকলো, আর এখানে মাইনাস ডেল্টা এইচ নট বাই RT, এতটা অবধি কোনো রকম সমস্যা নেই। এইবার আমরা কি করব, ডেরিভেটিভ করব, বোথ সাইড ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, কারণ আমরা টেম্পারেচারের ডিপেন্ডেন্সি দেখছি। যখন প্রেশার করেছিলাম তখন আমরা প্রেশারের রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, কিন্তু এখন আমরা টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করব। সো আমরা যদি এখন ডি অফ ln কে ইকুইলিব্রিয়াম বাই ডিটি এটা যদি করি, আর এখানে কি হবে, এই সাইডে হবে ডি অফ ডেল্টা এস বাই R, ঠিক আছে, এইটা বাই ডিটি, ঠিক আছে, আমরা এখানে করলাম, লেফট হ্যান্ড সাইড তো হলোই, এবার রাইট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ। এবার মাইনাস ডেল্টা এইচ নট বাই R তো কনস্ট্যান্ট, বুঝতেই পারছি এখানে R কনস্ট্যান্ট, এই ডেল্টা এইচ আর ডেল্টা এসও কিন্তু কনস্ট্যান্ট ফর পার্টিকুলার রিয়াকশন, ঠিক আছে। ডেল্টা এইচ মানে কি, এনথালপির চেঞ্জ, এই এনথালপির চেঞ্জ মানে যদি এক্সোথার্মিক হয় সেখানে হিট রিলিজ হবে, আর এন্ডোথার্মিক হলে হিট অ্যাবজর্ব হবে, কিন্তু যাই হোক একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের হিট সেখানে আর কি রিলিজ হবে বা গেন হবে। তার মানে এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু বুঝতে পারছি, তাহলে কনস্ট্যান্টটাকে বাইরে রেখে আমরা ডি বাই ডিটি করলাম, ডি বাই ডিটি 1/t। সো এখন এই পার্টটা খুব ভালো করে বুঝতে হবে, যদি আমরা এইটাকে ডেরিভেটিভ করি ডেল্টা এস নট বাই R, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কিন্তু আমরা 0 পাবো, কারণ এখানে কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্মই নেই। তাহলে এই পার্টটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে আমরা জানি কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে সবসময় আমরা 0 পাই, তার মানে এটা কিন্তু একটা 0, তার মানে এটা 0 পাবে। এবার 0 যখন পেয়ে গেছো, এবার এইখানে তাকাই, এখানে তো এইটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে দেখতে পাচ্ছি টেম্পারেচার টার্ম আছে। যখনই টেম্পারেচার টার্ম আছে তার মানে কিছু না কিছু ভ্যালু পাবো। দেখো এইখানে কি করছি, বেসিক্যালি আমরা এটাকে এইভাবে লিখতে পারি ডি বাই ডিএক্স অফ 1/x, তাহলে ডি বাই ডিএক্স অফ 1/xকে ডেরিভেটিভ যদি করি মাইনাস 1/x² পাওয়া যায়। তাহলে এইখানে কি হবে, এইখানে মাইনাস 1/t² হবে। তার মানে আমি এখানে লিখছি, ঠিক আছে, ফাইনালি আমি এখানে লিখছি, ধরো ডি অফ ln কে ইকুইলিব্রিয়াম
বাই ডিটি, তাহলে ডি অফ ln কে ইকুইলিব্রিয়াম বাই ডিটি যদি করি তাহলে এইটা তো জিরো হয়ে যাবে। আর এইখানে কি হবে মাইনাস ডেল্টা এইচ আর আর মাইনাস 1/t² মানে 1/t-কে ডি বাই ডিটি যদি করি 1/-1/t² পাবো। এবার মাইনাসে যদি প্লাস করি ফাইনালি আমাদের উত্তর আসবে প্লাস লিখতেও পারি নাও লিখতে পারি প্লাস ডেল্টা এইচ বাই RT², তার মানে এখানে প্লাস লেখাও যায় না লেখা যায়। তাহলে এইটা কিন্তু আমাদের ফাইনাল এক্সপ্রেশন দাঁড়ালো। তাহলে এই যে এক্সপ্রেশনটা দাঁড়ালো এইটার নামই হলো ভ্যান্ট হফ ইকুয়েশন। আমি লিখলাম ভ্যান্ট অফ ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্সি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে বুঝতে গেলে আমাদের কিন্তু ভ্যান্ট অফ ইকুয়েশনের হেল্প নিতে হবে, ঠিক আছে? ভ্যান্ট অফ ইকুয়েশন, তাহলে ইকুয়েশনটা মনে রাখলে খুব ইজিলি করতে পারবো। আমি তো জাস্ট ডেরিভেশনটা বোঝানোর জন্য করলাম, আমাদের হয়তো কম্পিটিটিভ পরীক্ষায় ডেরিভেশনটা অতটা লাগবে না, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা লাগবে। নেক্সট স্লাইডে চলো আমরা অ্যাপ্লিকেশনটা দেখি। সো যেটা আমরা লাস্ট স্লাইডে দেখলাম এই ভ্যান্ট অফ ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটা আমরা একদম মুখস্থ করে রেখে দেবো যে ডি ln কে ইকুইলিব্রিয়াম বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেল্টা এইচ বাই RT²। এবার আমরা দুটো কেস কনসিডার করব, একটা হচ্ছে এক্সোথার্মিক, একটা এন্ডোথার্মিক। এক্সোথার্মিক মানে হিট রিলিজ, তো হিট রিলিজ যখন হবে ডেল্টা এইচ ইকুয়াল টু নেগেটিভ হবে। এবার ডেল্টা এইচ যখন নেগেটিভ হবে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো ডি ln কে ইকুইলিব্রিয়াম বাই ডিটি ইকুয়াল টু নেগেটিভ, রাইট হ্যান্ড সাইড নেগেটিভ হচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারবো, একটা নেগেটিভ রিলেশন, টেম্পারেচারের সাথে একটা নেগেটিভ রিলেশন। তার মানে টেম্পারেচার যত বাড়বে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তত কমে যাবে। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যাওয়া মানে আমরা এটাকে এইভাবেও ভাবতে পারি ফরওয়ার্ড রেট কমে যাবে। এটা বোঝানোর জন্য আর কি সুবিধা হবে, ঠিক আছে বুঝতে, ফরওয়ার্ড রেট কিন্তু কমে যাবে। এবার দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি, আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে জানি, আমরা যদি কনসেন্ট্রেশন টার্মে ভাবি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট, কোনো স্টয়চিওমেট্রি ছাড়াই যদি আমরা ভাবি সিম্পলভাবে বোঝার জন্য। এবার এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি কমে যায় প্রোডাক্টও কমে যাবে, আর প্রোডাক্ট কমে গেলে কী হবে, ফরওয়ার্ড রেট কমে যাবে। ফরওয়ার্ড রেট যত বাড়বে তত তো প্রোডাক্ট বাড়ার কথা, তার মানে প্রোডাক্ট কমে যাচ্ছে মানে নিশ্চয়ই ফরওয়ার্ড রেটটা কমে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এক্সোথার্মিক রিঅ্যাকশনের টেম্পারেচার যত বাড়াবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু কমে যাবে, ফরওয়ার্ড রেট কিন্তু কমে যাবে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু এক্সোথার্মিকের জন্য। এবার এন্ডোথার্মিকের জন্য কি, এন্ডোথার্মিকের জন্য ডেল্টা এইচ ইকুয়াল টু পজিটিভ, ডেল্টা এইচ যখন পজিটিভ হবে তখন কিন্তু রিলেশনটা কী হবে, তখন কিন্তু পজিটিভ রিলেশন, ডি ln কে ইকুইলিব্রিয়াম বাই ডিটি ইকুয়াল টু পজিটিভ। তখন আমরা কি বলবো, তখন বলবো টেম্পারেচার যদি বাড়াই তখন কে ইকুইলিব্রিয়াম কিন্তু বাড়বে। আর কে ইকুইলিব্রিয়াম বাড়া মানে কি, ফরওয়ার্ড রেটও কিন্তু বাড়বে। দেখো খুব ইজিলি আমরা কিন্তু পুরোটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এই টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্সি দেখার জন্য এই ডেল্টা এইচের ভ্যালুটা জানা খুব দরকার। ডেল্টা এইচ কি এক্সোথার্মিক না ডেল্টা এইচ এন্ডোথার্মিক, মানে নেচার বেসিক্যালি, যে হিট রিলিজ হচ্ছে না হিট গেইন হচ্ছে। হিট যদি রিলিজ হয় মানে এক্সোথার্মিক যদি হয় তাহলে টেম্পারেচার বাড়লে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যাবে, আর উল্টোটাও দেখে রাখিস তাহলে টেম্পারেচার কমালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যাবে। তাহলে এই দুটো কিন্তু ভেরি ইউজফুল আর কি রিলেশন, টেম্পারেচার ফর এক্সোথার্মিকের জন্য কী হবে। এবার এন্ডোথার্মিকের জন্য কী হবে, এটা এন্ডোথার্মিকের জন্য টেম্পারেচার বাড়লে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাড়বে, কারণ এখানে পজিটিভ রিলেশন দেখছি। আবার যদি টেম্পারেচার কমাই তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু কমে যাবে, খুব ইজিলি কিন্তু আমরা এই পার্টটা কিন্তু বুঝলাম খুব ইজিলি। এবার এদের পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা জানা আমাদের খুব দরকার, এখানে আমি স্টার মার্ক দিয়ে লিখে রাখছি, ইফ ডেল্টা এইচ ইকুয়াল টু জিরো, তাহলে যেই সমস্ত রিয়াকশন ডেল্টা এইচ ইকুয়াল টু জিরো হবে মানে হিট রিলিজও হয়নি অ্যাবজর্বও হয়নি, তখন কিন্তু আমরা যদি এখানে জিরো বসাই তখন কিন্তু আবার দেখতে পাচ্ছি ডি ln কে ইকুইলিব্রিয়াম বাই ডিটি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটাতে, শুধুমাত্র এই কন্ডিশনটাতে আমরা কিন্তু কে ইকুইলিব্রিয়াম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার লিখতে পারবো, কখন, যখন ডেল্টা এইচ ইকুয়াল টু জিরো। তার মানে এই একটা কন্ডিশনেই কিন্তু আমরা কে ইকুইলিব্রিয়ামকে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার বলতে পারবো, কিন্তু বাদ বাকি কন্ডিশনে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকে আমাদের কিন্তু আলাদা করে ভাবতে হবে। যদি এক্সোথার্মিক হয় টেম্পারেচারের সাথে কিন্তু ইনভার্স রিলেশন, টেম্পারেচার বাড়লে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যায়। আর যদি এন্ডোথার্মিক হয় টেম্পারেচারের সাথে কিন্তু পজিটিভ রিলেশন, টেম্পারেচার বাড়লে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যায়। আশা করি এই স্লাইডটা নিয়ে কোনো রকম ডাউট নেই। এইবার আমরা লাস্ট স্লাইডে একটা ইম্পর্টেন্ট রিলেশন দিয়ে শেষ করব। এইটার দেখো ইন্ট্রিগ্রেটেড ফর্মটা আমি বলে রাখবো, কারণ নিউমেরিক্যালের জন্য ওই টাইপটা কিন্তু জানা খুব দরকার। সো চলো আমরা নেক্সট স্লাইডে এটার ইন্ট্রিগ্রেটেড ফর্মটা বলে রাখি। এই ইন্ট্রিগ্রেটেড ফর্মটা বলে রাখলে যে কোনো নিউমেরিক্যাল করতে আমাদের খুব সুবিধা হবে। সো নেক্সট স্লাইডে আমরা এটার ইন্ট্রিগ্রেটেড ফর্মটা আমরা শিখছি।
সো এই স্লাইডে আমরা দেখছি ইন্টিগ্রেটেড ফর্ম অফ ভ্যান্ট অফ ইকুয়েশন। লাস্ট স্লাইডে আমরা প্রুফও করলাম প্লাস ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনও স্টাডি করলাম যে ভ্যান্ট অফ ইকুয়েশনের অ্যাপ্লিকেশন কি, কখন টেম্পারেচারের সাথে কমে যায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কখন বাড়ে। এবার দেখো এটার ইন্টিগ্রেটেড ফর্ম, এইটা হচ্ছে এটার ইন্টিগ্রেটেড ফর্ম, ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিউমেরিক্যালের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এবার দেখো খুব ভালো করে যদি তাকাই আমরা, এটাকে কিন্তু এইভাবেও লেখা যায় এলএন K2/Q1, K2/Q1, এখানে T2 না লিখে আমরা K2 লিখলাম, 2 মানেই বোঝাবে T2 অ্যাট টেম্পারেচার T2-তে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু K2, ঠিক আছে। তাহলে K2/Q1 ইকুয়াল টু ডেল্টা এইচ নট আর, এখানে 1/T1 মাইনাস 1/T2। এবার আমরা এটার আরেকটা ফর্ম লিখব, যদি আমরা এটাকে লগ করি, আমরা কি জানি এলএন থেকে যখন লগ করতে হয় তখন কিন্তু 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো এখানে যদি আমরা লগারিদমে নিতে চাই আমরা কি করব, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে 2.303 লগ K2/Q1 ইকুয়াল টু ডেল্টা এইচ নট বাই আর 1/T1 মাইনাস 1/T2। এইবার ফাইনালি যেটা দেওয়া থাকে বইয়ে লগ K2/Q1 এটা নিচে চলে আসবে, ডেল্টা এইচ নট বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। এটা কিন্তু আমাদের ফাইনাল এক্সপ্রেশন ইন টার্মস অফ লগ, যদি লগের রেসপেক্টে ভাবি। এবার কথা হলো এইখানে আমরা আরটাকে কোন ভ্যালুতে লিখবো, ঠিক আছে। আরেকটা আমরা জানি অনেক ইউনিট, ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার লেখা যায়, আমরা কি জানি আমরা আর্গে লিখতে পারি, জুলে লিখতে পারি, কিন্তু এইখানে বেসিক্যালি এইখানে দেখে নেবে এই ডেল্টা এইচটা কিসের টার্মে আছে। মোস্ট অফ দ্য টাইম আমি এখানে লিখে রাখছি 80% কেস, অলমোস্ট লিখে রাখি 80% কেসে এটা কিন্তু জুলে থাকে। এটা যেহেতু জুলে থাকে এই আরটাকে কিন্তু আমাদের 8.314 জুল পার মোল পার কেলভিন এইভাবে কিন্তু লিখতে হয়, ঠিক আছে। আমি জাস্ট বলে রাখলাম, শুধু দেখে নিও, মিলিয়ে নিও নিউমারিক্যালসে এই ডেল্টা এইচের ভ্যালুটা কোন ইউনিটে আছে, মিলিয়ে নিও, ঠিক আছে। মোস্ট অফ দ্য কেসে আমরা দেখেছি, মানে অবজার্ভ করেছি আর কি, এইটা জুলে থাকে। সো এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। এই স্লাইডটা শেখার পেছনে কারণ হলো নিউমারিক্যালগুলো যেন করতে পারি। যদি দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা থাকে আর দুটো টেম্পারেচার বলা থাকে আর তোমাকে ধরো বার করতে দিয়েছে ডেল্টা এইচ, তখনই কিন্তু বুঝতে হবে যে ইন্ট্রিগেটেড ফর্ম দিয়ে আমরা করতে পারবো। দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দুটো টেম্পারেচার মানেই এই ইন্ট্রিগেটেড ফর্মটা ইউজ করতে হবে। এইভাবে কিন্তু বুঝতে হবে যে কোন ইকুয়েশনটাকে আমরা অ্যাপ্লাই করব। সো আজকের লেকচারটা ভেরি ইম্পর্টেন্ট ছিল, অনেক কিছু আমরা শিখলাম, অনেক কিছু আমরা জানলাম। সো লেকচারটা কেমন লাগলো ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখে জানাও। আর লেকচারটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য বং কেমিস্ট্রি ক্লাস। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।